রাত ১টা বাজে। চারিদিকটা ভীষণ অন্ধকার কালো আঁধারে ছেয়ে গেছে। পুরো রাতের পরিবেশটা খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। চারিদিকে নির্জন রাস্তা, রাস্তার দুই পাশে বিভিন্ন রকম গাছের সারি। একদম ভয়ঙ্কর কুচকুচে কালো আঁধারে ছেয়ে গেছে পরিবেশটা। ভীষণ অন্ধকার, যেন অমাবস্যার রাত। পরিবেশটা যেন চারিদিকে থই থই করছে। মাঝে মধ্যে কুচকুচ শব্দ শুনতে পাওয়া যায়। পরিবেশটা ভীষণ অন্ধকার থাকায় স্পষ্টভাবে কোনো কিছু দেখা যায় না। চারিদিক দিয়ে ভেসে আসে বিভিন্ন পোকামাকড়, খ্যাঁকশিয়ালের হুক্কা হওয়া আওয়াজ, সাথে বিভিন্ন পশু পাখির গুনগুন আওয়াজ। পশু পাখির কিচিমিচির শব্দে যেন পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। উত্তর গগনে পশ্চিম আকাশে উতলা হয়ে কালো মেঘে ছেয়ে গেছে। মাঝে মধ্যে আকাশটা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, বিজলি চমকাচ্ছে। যতবার আকাশটা শব্দ করে ততবার যেন মানুষগুলোর বুকে ধুকপুক শব্দ, স্পন্দন বেশি হতে থাকে। যেন এই মুহূর্তে আষাঢ় শ্রাবণ মুষলধারায় বাধা অতিক্রম করে নিজের গতিবেগে আকাশ থেকে বজ্রপাত সাথে শিলাবৃষ্টি নামতে শুরু করবে। কথা বলতে বলতে বৃষ্টি পড়তে শুরু করেছে। প্রচণ্ড বজ্রপাত আর বৃষ্টির শব্দে পরিবেশটা চারিদিকে থই থই করছে। অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে আকাশটা যখন চমকায় তখন চারদিকটা হঠাৎ করে ভয়ঙ্কর রূপ ধারণ করে আকাশের ভীষণ ভয়ঙ্কর বজ্রপাতে সবার বুক ধকধক করে কাঁপতে শুরু করে। চারদিকটা কুচকুচে কালো অন্ধকার। রাস্তার দুই পাশে গাছের সারি, তার পাশে ফসলের ক্ষেত। বাঁশ ঝোপঝাড় দিয়ে রাস্তাটা পুরো নির্জন হয়ে আছে। রাস্তার দুই পাশে গাছের সারি থাকায় পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর উতলা হয়ে উঠেছে। হঠাৎ হঠাৎ করে আকাশটা যখন বিদ্যুৎ চমকায় তখন যেন সবার বুকের স্পন্দন বেড়ে যায়। ফুল স্পিডে রাস্তার উপর দিয়ে একটানে প্রায় তিনটা গাড়ি চলেছে কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে গাছের সারি, ফসল ক্ষেত, পুকুর, নদী, নালা, খাল, বিল রেখে ফুল স্পিডে গাড়িগুলো চলেছে একটা গোরস্থানের উদ্দেশ্যে। চারিদিক দিয়ে মুষলধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটায় পরিবেশটা যেন উন্মুক্ত হয়ে উঠেছে। ভয়ঙ্কর বৃষ্টির শব্দে আর আকাশের বজ্রপাতে গাড়ির ভেতরে থাকা লোকগুলো ভয়ে আতঙ্কে আছে। গাড়িগুলো চলে আসে একটা পরিত্যক্ত নির্জন এলাকার মাঝে, যেখানে আছে তিনটা গোরস্থান। কবরস্থানের পাশে আছে বড় একটা পুকুর, অপর পাশে আছে একটা আমের বাগান, তার অপর পাশে আছে একটা বাঁশ বাগান, তারপরে আছে একটা গোরস্থান, আবার অন্য পাশে কৃষকের খেতে ভরা ফসল। উল্টো দিকে ঘুরলে দেখতে পাওয়া যায় একটা গোরস্থান, তার অপর পাশে হাইওয়ের রাস্তা, শহর ছেড়ে প্রায় বেশ খানিকটা দূরে। এই গোরস্থানগুলোর পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে বেশ কয়েকটা আগন্তুক, সাথে গাড়ির ভেতর থেকে কোনো এক লাশ বের করে কবর খোঁড়া হয়েছে। কবর প্রায় পানিতে ভরে গেছে। আকাশে বজ্রপাত আর শিলাবৃষ্টিতে যেন শরীরটা কেঁপে ওঠে আগন্তুকগুলোর। কেননা আকাশে বজ্রপাত আর শিলাবৃষ্টির সাথে হালকা মৃদু বাতাস বইছে, যেন শরীরটাকে শীতল করে তুলছে। রাত 1টা বাজে। নিস্তব্ধ শুনশান নীরবতায় বিরাজ করছে পুরো পরিবেশটা। আতঙ্কে আছে উপস্থিত থাকা বেশ কয়েকটা আগন্তুক। আগন্তুকগুলোর পরনে আছে রেইনকোট। কোনো রকমে লাশটাকে কবরের মধ্যে ফেলে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দেয়। তারপর আগন্তুকটি হালকা ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ওকে মেরে মাটিতে পুঁতে দিলাম, কিন্তু এখন আমরা কি করব? পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। যাই হোক না কেন, এখান থেকে বেরিয়ে যেতে হবে। পরিবেশটা খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। আকাশে বজ্রপাত, সাথে শিলাবৃষ্টি, এর সাথে যুক্ত হয়েছে হালকা মৃদু বাতাস। চারদিকটা অন্ধকার। গোরস্থানটা পুরো ফাঁকা। ভয়ে আমার কলিজে কাঁপাকাঁপি শুরু করেছে। দেখ ভাই, আমরা তো আকাশকে মেরে ফেললাম, কিন্তু এরপর কি করব সেটা জানি না। দ্রুত এখান থেকে চলে যাই, না হলে বিপদ বাড়তে পারে। এই বলে আগন্তুকগুলো তিনটে গাড়ি নিয়ে বেরিয়ে যায় গোরস্থান থেকে। গোরস্থানটা যেন পুরো কেঁপে ওঠে। গোরস্থানের ভেতর থেকে বারবার ভেসে আসে বিভিন্ন আওয়াজ, যেমন কবর থেকে ভেসে আসে খ্যাঁকশিয়াল আর বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর আওয়াজ। মাঝে মধ্যে ভেসে আসে কীট পতঙ্গ ও উইপোকা, কিছু কাঠবিড়ালি, বন বিড়াল, উইপোকা, যাদের আওয়াজ খুব ভয়ঙ্কর। সাথে খ্যাঁকশিয়ালের হুক্কা হওয়া আওয়াজে যেন পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আগন্তুকগুলো চলে যাওয়ার সাথে সাথে যেন বৃষ্টিটা আরো দ্বিগুণ রূপ ধারণ করেছে।
আগের থেকে যেন আরও বৃষ্টির গতিটা বেড়ে গিয়েছে। বৃষ্টির গতিতে কবরে চাপা দেওয়া মাটিগুলো গলে সরে যেতে শুরু করেছে। দেখতে দেখতে মাটিগুলো কবর থেকে সরে যায়। আগন্তুকগুলো চলে যাওয়ার সাথে সাথেই সেখানে আরেকটি লাল কালারের গাড়ি এসে উপস্থিত হয়। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে অজানা এক আগন্তুক, যার পরনে আছে কালো পোশাক, মুখে মাস্ক, রেইনকোট পরা, মাথায় হেলমেট সিস্টেম বাতি। এগিয়ে চলেছে কবরটার কাছে। কবরের কাছে গিয়ে হাত দিয়ে কবরের খানিকটা মাটি সরিয়ে কবরের ভেতর থেকে সেই অজানা লাশটাকে বের করে আবারও গাড়িতে তোলে। পরিবেশটা যেন ভূতের কাণ্ড হয়ে গেছে। পরিবেশটা যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রাত 2টা বাজে। নিস্তব্ধ শুনশান নীরবতায় পরিবেশটা সে গেছে গোরস্থানের আশেপাশে। ঝোপঝাড় আর বাগান এবং হালকা কিচিরমিচির শব্দ ছাড়া কোনো কিছুই শোনা বা দেখা যায় না। আগন্তুকটা একাই কবর থেকে লাশটাকে তুলে গাড়িতে নেয়। তারপর গাড়িতে করে রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। টানা বৃষ্টি পড়তে পড়তে সকাল 7টায় বৃষ্টি কমে। মানুষজন ছোটাছুটি করেছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা কলেজ কিংবা স্কুল অথবা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার উদ্দেশ্যে সকাল 8টায় বেরিয়েছে। ইট পাটকেল ও ধুলাবালির এই ছোট্ট শহরে মানুষের ভিড়, গাড়ি ঘোড়া ও যানবাহনের কোলাহলে পরিবেশটা দূষিত হয়ে উঠেছে। ইট পাটকেলের এই শহরে হৃদয়হীন মানুষগুলো শুধু নিজের স্বার্থটার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। নিজে যে মানুষ সেটা ভুলে গেছে। নিজে অন্যকে ঠকিয়ে বড়লোক হতে পারলেই সে পৃথিবীতে সবচেয়ে বড় সুখী হতে পারবে বলে হৃদয়হীন মানুষগুলো ইট পাটকেলের এই ধুলাবালিময় বিষাক্ত শহরটাতে পরিবেশটা দূষিত করে তুলেছে। মানুষ যখন ভুলে গিয়েছে এটা দুনিয়া শুধু ক্ষণিকের সময়, পরকালের সময়টা চিরস্থায়ী, মানুষজন ভুলে গেছে দুনিয়া নিয়ে মেতে আছে, ভুলে গেছে সেই চিরস্থায়ী পরকালের কথা। যেমন আপনি আপনার নানু বাড়িতে বেড়াতে গিয়েছেন, কিন্তু এখানে কি আপনি সারা জীবন থাকবেন? থাকবেন না। আপনাকে চলে আসতে হবে আপনার নিজের বাড়িতে। ঠিক তেমনি এই পৃথিবীটা সারা জীবন থাকার জায়গা নয়। একদিন আপনাকে মরতে হবে, আর মৃত্যুর পর পরকালের জীবনে আপনাকে সারা জীবন চিরস্থায়ী থাকতে হবে। তাই আসুন মানুষজনকে না ঠকিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষজনকে উৎসাহিত করি নিজের পায়ে দাঁড়াতে। দরিদ্রহীন বাংলাদেশটাকে ডিজিটাল সোনার বাংলাই করি। সকাল 8টা বাজে। টিভির স্ক্রিনে সাংবাদিক একের পর এক তার সংবাদ প্রচার করছে। চায়ের দোকানে, বাড়িতে, টেলিভিশনের পর্দায়, মোবাইলে এবং যে যেখানে পাচ্ছে সকাল 8টার খবর দেখছে যমুনা টিভিতে একটাই নিউজ দেখাচ্ছে, সেটা হলো আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি নুসরাত জাহান আঁখি। আজকে সকাল 8টার খবরে আপনাদের আমন্ত্রণ। সকাল 8টার খবরে জমজমাট এক রহস্য খবর নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের প্রতিবেদনে। কেউ বা কারা খুব নৃশংসভাবে এবং খুব পরিকল্পনা করে হত্যা করেছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ক্যাপ্টেন আকাশ চৌধুরীকে। যে আকাশ চৌধুরী বাংলাদেশের অনলি ওয়ান সাইবার সিকিউরিটি ক্যাপ্টেন, যার ভয়ে পুরো সাইবার সিকিউরিটি থরথর করে কাঁপতে। সেই সাইবার সিকিউরিটির অনলি ওয়ানার আকাশ চৌধুরীকে কেউ বা কারা খুব নৃশংসভাবে হত্যা করে গায়েব করে দিয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশের আইন বাহিনী সহ বিভিন্ন কর্মকর্তা এবং তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী, সাধারণ মানুষজন। কারা মেরেছে আকাশ চৌধুরীকে এখনও বিস্তারিত জানা যায়নি। সিসিটিভি ক্যামেরায় ভিত্তিতেও দেখা গিয়েছে বেশ কয়েকজন মুখোশধারী কালো পোশাক পরিহিত মানুষজন খুব নৃশংসভাবে এবং খুব পরিকল্পনা করে মেরেছে সাইবার সিকিউরিটি অনলি ওনার ক্যাপ্টেন আকাশ চৌধুরীকে। এবং এখানে ভিডিও দেখা চিহ্নিত করা গেছে যে আকাশ চৌধুরীর খুব পরিচিত আপনজন মানুষগুলোই তাকে মেরেছে। এ পর্যন্ত এতটুকুই খবর ছিল প্রতিবেদনে। আমি ছিলাম নুসরাত জাহান আঁখি। দুপুরের 2টায় খবরে ভিজিট করুন www.com/NK24। টিভির স্ক্রিনে বলা কথাগুলো শুনে হাতে থাকা চায়ের কাপটা পড়ে যায় কোনো এক অজানা ব্যক্তির হাত থেকে। এটা দেখে বলে ওঠে সেই অজানা অন্য এক ব্যক্তি। কি রে, তুই চায়ের কাপটা ফেলে দিলি কেন? তুই যেভাবে ভয় পাচ্ছিস মনে হয় তোর সামনে ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে আর তোর কলা দিয়ে চা নামছে না। টিভিতে খবরটা দেখেছিস? সাংবাদিক কি বলল? সাংবাদিক বলল ক্যাপ্টেনকে তার আপনজন মানুষ বলে হত্যা করেছে। মেরেছ তো কি হয়েছে? দেখো, সাংবাদিক এটাও বলেছে
তাদেরকে চেনা যায়নি, কারণ তারা কালো মাস্ক, কালো পোশাক পরিহিত ছিল। সো এখানে এত টেনশনের কিছুই নেই। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। ক্যাপ্টেন ছিল বলে আমরা কোনোদিন ক্যাপ্টেনের জায়গা নিতে পারিনি। আজকের নেই, আমরা পুরো রাজ্যের রাজা। দেখ, আমার কেন জানি না মনে হচ্ছে যে ক্যাপ্টেন এখনো মরেনি। ক্যাপ্টেন বেঁচে আছে, আর ক্যাপ্টেন একদিন ফিরবে তার প্রতিশোধ নেওয়ার জন্য। আরে বেটা, তুই জেগে জেগে স্বপ্ন দেখ, আর আমরা এদিকে স্বপ্নগুলোকে বাস্তব করি। যে স্বপ্নগুলো আমি দেখেছিলাম সে স্বপ্নগুলো আজ থেকে আমার পূরণ হতে চলেছে। কথাগুলো বলে দুই আগন্তুক উচ্চ স্বরে হাসতে থাকে। তাদের মধ্যে থাকা রাজু নামের ছেলেটা এখনো ভয়ে আছে। অপরদিকে শুভ আর রাকিব তাদের অট্ট হাসিতে মেতে উঠেছে। যেন তাদের ভয় বলতে কোনো কিছুই নেই, যেন তারা পৃথিবীর সবচেয়ে সুখ পেয়ে গেছে। সুখ যেন তাদের হাতে। ক্যাপ্টেন মরাতে তারা ভীষণ খুশি হয়েছে। অন্যদিকে গোরস্থান থেকে সেই অজানা ব্যক্তিটা লাল গাড়িতে করে কবর থেকে তুলে আনা সেই লাশটাকে একটা বাড়ির ভিতর নিয়ে আসে। বাড়ির ভেতর চারদিকে রাখা প্রায় কয়েকশো সিকিউরিটি গার্ড, যে গার্ডগুলোকে উপেক্ষা করে ভিতরে প্রবেশ করা শুধু সম্ভব নয়, পুরো অসম্ভব। ভিতরে প্রায় 50 থেকে 60 জন ডাক্তার এসে চিকিৎসা চলছে সেই কবর থেকে তুলে আনা অজানা ব্যক্তির। এখানে চমকানোর বিষয় হলো, জীবন্ত অবস্থায় পুঁতে দিয়েছিল সেই বেশ কয়েকজন আগন্তুক এই লাশটাকে, কিন্তু লাশটা সত্যিকার অর্থে মরেনি, প্রায় মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। এমন সময় লাল গাড়িতে করে সেই অজানা আগন্তুক তাকে কবর থেকে তুলে নিয়ে আসে, তার বাড়িতে আশ্রয় দিয়ে চিকিৎসা শুরু করে। প্রায় কয়েকশো ডাক্তার বিদেশ থেকে নিয়ে এসে অজানা আগন্তুকটির এখানে চিকিৎসা চলছে। এদিকে ভার্সিটিতে প্রবেশ করে পরপর 3টা একই ডিজাইনের একই মডেলের গাড়ি। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে সাজু, রাজু, রাকিব। ভার্সিটির মাঠে তাদেরকে দেখে ছেলেপেলেগুলো সালাম করে, কেননা আজ থেকে ভার্সিটির নতুন সদস্য হয়েছে তারা 3 জন মিলে। শুভ ভার্সিটির সভাপতি, আর রাজু হচ্ছে ভার্সিটির ভিপি। অন্যদিকে রাকিব হচ্ছে ভার্সিটির সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক। এর পাশাপাশি তারা 3 জন মিলে বাংলাদেশ সাইবার ওয়ার্ল্ডার একাডেমির 3 সদস্য, যাদের হাতে বাংলাদেশ সাইবার সিকিউরিটি নিয়ন্ত্রণ থাকবে। তাদেরকে নিয়ে সাংবাদিক খবর প্রচার করেছে বিভিন্ন টেলিভিশনের পর্দায়, পত্রিকায়, এবং তাদের ছবি ভেসে উঠেছে। বাংলাদেশের নতুন সদস্য এবং সাইবার সিকিউরিটি এবং ভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ক্যাপ্টেন করা হয়েছে 3 জন বীর পুরুষকে, সাংবাদিক টেলিভিশনে বলছে। দুপুর 2টার খবরে আপনাদের আমন্ত্রণ। বরাবরের মতো আমি ছিলাম নুসরাত জাহান আঁখি। বাংলাদেশ থেকে কেউ বা কারা সাইবার সিকিউরিটি এবং অনলি ওনার ক্যাপ্টেন আকাশ চৌধুরীকে হত্যার পরে বাংলাদেশের নতুন সাইবার সিকিউরিটি এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ভার্সিটির বিভিন্ন পদের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে সাইবার সিকিউরিটির অনলি ওনার আকাশ চৌধুরীর কাছে 3 বন্ধু, যাদের মধ্যে শুভ, রাজু, রাকিব। ক্যাপ্টেন আকাশ চৌধুরীর অবর্তমানে এখন থেকে বাংলাদেশের দায়িত্ব তারা 3 জন মিলে পালন করবে। অন্যদিকে ক্যাপ্টেনের মৃত্যুতে শোকাহত পুরো বাংলাদেশ। সাংবাদিকের কথাগুলো শুনে বাংলাদেশের সাধারণ মানুষজন চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে যায়। ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে অপরাধ বেড়ে গেছে। ভার্সিটিতে ড্রাগস স্মাগলিং সহ হিরোইনের ব্যবসা চলছে। দেশের বাইরে দেশগুলো থেকে বিভিন্ন অস্ত্রসহ বিভিন্ন মাদক দ্রব্য দেশের ভিতরে নিয়ে আসা হচ্ছে। বন্ধ রুমে বসে আছে শুভ, রাজু, রাকিব। শুভ বলে ওঠে, আমাদের যেতে হবে সুমন ভাইয়ের বাড়িতে, কারণ আমাদের জন্য আজকে অনেক বিশাল একটা পার্টির ব্যবস্থা করেছে। আমার মনে হয় পার্টির উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জন্য নয়, বরং ক্যাপ্টেনকে মেরে ফেলতে পেরে খুঁজতে পার্টিটা রাখা হয়েছে। রাইট, শুধু ক্যাপ্টেনের এর জন্য নয়, বরং ক্যাপ্টেনকে মেরে সুমন ভাইকে ধনপতি কোটিপতি বানিয়ে দিতে পেরে খুশিতে আমাদের জন্য পার্টি রেখেছে আজকে। তাই দেরি না করে চল বেরিয়ে পড়ি 3 জন মিলে। এই বলে 3 জন মুচকি এসে বেরিয়ে পড়ে বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতি এবং মন্ত্রী সুমন ভাইয়ের বাড়িতে, যেখানে আজকে বিশাল একটা পার্টির ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সহ দেশের বাইরে থেকে আসবে বিভিন্ন ব্যক্তিবর্গগণ, যাদের সাথে মন্ত্রীর ওঠা বসা লেনদেন সবসময় লেগে থাকে। উপস্থিত থাকবেন বাংলাদেশের আইন বাহিনীর বেশ কিছু কর্মকর্তা, সাথে উপস্থিত থাকবেন স্বয়ং মন্ত্রী সুমন। দেখতে দেখতে তারা পার্টিতে উপস্থিত হয়।
পার্টিটা বেশ আনন্দময়ী এবং এমন সময় তাদের সামনে মন্ত্রী সুমন এসে বলে ওঠে। শুধু কি মদ খেলে চলবে নাকি পার্টিটাকে জমানোর জন্য আরো অন্য কিছু লাগবে? মদ খেয়ে সবাই মাতাল মাতাল হয়ে ধম্মাচিকা ধম্মাচিকা গান লাগিয়েছে পুরো বাড়িতে। এমন সময় শুভ বলে ওঠে। ভাই শুধু মদ খেলে নেশা ধরবে না, নেশাটাকে আক্রমণ করার জন্য প্রয়োজন একটা নর্তকী। ঠিক, ধুমকা চিকা নাচ দেখে নেশাটাকে আবেগে পরিণত করতে পারবো। ভাই তোমার জন্য এত কিছু করলাম আর নিজেকে সামলাতে পারছি না, এখন গানের সাথে সাথে নাচার জন্য কাউকে নিয়ে আসো। ঠিক আছে, তোরা এখানে কিছুক্ষণ অপেক্ষা কর, তোদের জন্য স্পেশাল কিছু রাখা আছে, সেগুলোকে কিছুক্ষণ পর তোদের জন্য সারপ্রাইজ হিসেবে নিয়ে আসবো। ততক্ষণে এখানে নর্তকীদের নাচ দেখ। এই বলে সুমন সেখান থেকে চলে যায়। তারপর বেশ কয়েকটা নর্তকী এসে স্টেজের উপরে নাচতে থাকে, ঢলতে থাকে, বিভিন্ন ছেলে কোলে বসে বিভিন্ন পোশাক পরে নাচতে থাকে, খুব ছোট ছোট পোশাক পরে। এতগুলো পুরুষের সামনে ধুম্মাচিকা গানের সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করে। অনেকে পকেটে হাত ঢুকিয়ে 1000 টাকার চকচকে বান্ডিলগুলো বের করে উড়িয়ে দেয় নাচওয়ালা নর্তকীদের উপরে। নাচওয়ালা নর্তকীদের পরনে সব ছোট ছোট পোশাক, যা কোনো মাতালকে একেবারে হিরো আলমের মতো মাতাল করে তোলে। পার্টি প্রায় শেষের দিক। এমন সময় মন্ত্রী সুমন এসে বলে ওঠে। এই যে শুভ, রাজু, রাকিব, এদিকে আয়। তোদের জন্য আজকে আমি একটা স্পেশাল জিনিস রেখেছি, যেটা আমার পক্ষ থেকে তোদের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছি, যেটা দেখলে তোরা মাতাল অবস্থা আরো মাতাল হয়ে যাবি, যা জীবনের প্রথম তোর উপভোগ করবি। ক্যাপ্টেন আকাশ থাকায় তোরা সেই স্বাদ ভোগ করতে পারিসনি, কিন্তু আমার সাথে সঙ্গ দেওয়ার কারণে খুশি হয়ে আমি তোদের জন্য এই সুন্দর একটা ব্যবস্থা করেছি। কি এমন ব্যবস্থা ভাই যেটা আমাকে আরো মাতাল করে তুলবে? বুঝে গেছি ভাই, বুঝে গেছি। নিশ্চয়ই আমাদের জন্য বিদেশ থেকে আরো মাল নিয়ে এসেছো, খাওয়াবে বলে। আরে বেটা বোকাচোদা রাজু, তুই চুপ কর। বিদেশের থেকে মালের ব্যবস্থা নয়, বরং আমাদের জন্য ভাই ব্যাগ ভরা টাকা রেখেছে। আরে এত উত্তেজিত হচ্ছিস কেন তোরা? তোদের জন্য আমি কি রেখেছি সেটা শুধুমাত্র আমি জানি। সেটা জানার জন্য তোরা দোতলার রুমের 3 নম্বর কক্ষে যাবি, তাহলে তোরা বুঝতে পারবি আমি তোদের জন্য কি সারপ্রাইজ রেখেছি। আর সেটা দেখার পর তোর কতটা আনন্দ হবে সেটার জন্য আমি সেখানে সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছি। আমি এখান থেকে বসে তোদের পুরো খেলাটা দেখব, আর তোরা ভেতরে গিয়ে খেলবি। তার তিনজনে ওকে ভাই বলে সিঁড়ি করে দোতলার রুমে গিয়ে 3 নম্বর কক্ষে প্রবেশ করে। সেখানে প্রবেশ করে তো তাদের মাথা নষ্ট, কেননা সেখানে চোখ কসলাতে কসলাতে তাকিয়ে দেখতে পায় সামনে একটা অসম্ভব সুন্দর বিদেশি সেক্সি ফিগার ওয়ালা মেয়ে দাঁড়িয়ে আছে, যার পরনে ছোট ছোট 2টা পোশাক পরা। এরকম একটা হট মেয়েকে দেখে তাদের তিনজনের মাথা নষ্ট হয়ে যায়। তিনজনে মিলে ঝাঁপিয়ে পড়ে মেয়েটার উপর। তারপর খুবলে খুবলে খেতে থাকে মেয়েটার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলে, যেখানে সেখানে কামড় দিতে থাকে। এই সম্পূর্ণ ভিডিওটা সোফায় বসে টেবিলের উপর পা তুলে মদ খাচ্ছে আর উপভোগ করছে মন্ত্রী সুমন। মাঝে মধ্যে উচ্চস্বরে হেসে ওঠে আর বলে ওঠে। ক্যাপ্টেন আকাশ, তুই আমার কথা শুনলি না, আমার কথার অবাধ্য হয়ে নিজের মৃত্যুটাকে নিজের চোখে দেখলি। কতটা যন্ত্রণা দিয়ে তোকে মারলাম, তুই ভাবতেও পারলি না। তোকে বারবার সাবধান করলাম, তুই আমার কথা শুনলি না। আজকে দেখ, তোর দলের ছেলেগুলো তোর দেখানো পদে না থেকে আমার পদে হাঁটছে, যেটাতে আমি তাদেরকে ব্যবহার করছি আমার কাজে। তোর মৃত্যু আর তোর অনুপস্থিতিতে সারা দেশে আমি রাজত্ব করব। পুরো দেশটাকে আমি ড্রাগ স্মাগলিং এ মদে আসক্ত করে দেব। মন্ত্রী সুমন চৌধুরী এসব বলছে আর মাঝে মধ্যে উচ্চস্বরে হেসে ওঠে। অন্যদিকে তারা তিনজন মিলে রুমে একটা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করতে থাকে। মেয়েটা সহ্য করতে না পেরে চিৎকার করতে শুরু করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কিন্তু মদ খেয়ে মাতাল হওয়ার কারণে মেয়েটার চিৎকার ও আর্তনাদ যেন তাদের তিনজনের কানে পৌঁছায় না। শুভ, রাকিব, রাজু এক এক করে তারা মেয়েটাকে ধর্ষণ করে। মেয়েটা সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। সাদা রঙের চাদরটা লাল রক্তে ছেয়ে যায়। এটা দেখে মন্ত্রী সুমনের হুঁশ উড়ে যায়। মন্ত্রী সুমন দৌড়ে এসে রুমের ভেতর প্রবেশ করে আর বলে ওঠে তাদের তিনজনের উদ্দেশ্যে। আরে শালা শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চাগুলো, তোরা এটা কি করলি? ওকে মেরে ফেললি কি করে? তোরা তো আমার বিপদ ডেকে আনলি। ভাই আসলে আমরা বুঝতে পারিনি ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই। ভাই আমাদেরকে বাঁচাও, এবারের মতো আমাদেরকে বাঁচাও। তুমি যা বলবে আমরা তাই করব। ভাই আমরা ওকে মেরে ফেলতে চাইনি, কিভাবে জানি না মরে গেল। তুমি যা বলবে তাই করব ভাই, এবারের মতো বাঁচিয়ে দাও আমাদের। শালাগুলো যখন তোরা ভোগ করেছিলিস তখন তোদের মনে ছিল না? আচ্ছা যাই হোক, তোরা
তোরা চলে যা, আমি এই ব্যাপারটা দেখছি। তারপর তার তিনজন চলে যায়। সুমন কি করবে ভেবে পায় না। অবশেষে তার কয়েকটা সিকিউরিটি গার্ডকে ডাকে। তারপর সুমন বলে ওঠে, মন দিয়ে কানগুলো খাড়া করে আমার কথাগুলোকে শোন। এই লাশটাকে ভার্সিটির মাঠে ফেলে দিয়ে আয়, যাতে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আর হ্যাঁ, শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিবি, মুখটা পুরো থেতলে দিবি যেন কেউ চিনতে না পারে। ওকে বস, কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকুন। এখন তো আর ক্যাপ্টেন বেঁচে নেই যে আমরা ভয় থাক। ক্যাপ্টেন মারা গেছে, এখন উন্মুক্ত হয়ে কাজ কর। কেউ বাধা দিতে আসলে শুয়োরের বাচ্চাকে শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। ওকে ঠিক আছে, আমার সামনে থেকে চলে যা। ওকে বস, ঠিক আছে, আমরা লাশটা ফেলে দিয়ে আবারও আসব, আপনি চিন্তা করেন না। এই বলে মন্ত্রী সুমন চৌধুরী গুন্ডাগুলো মেয়েটার লাশটাকে নিয়ে ভার্সিটির মাঠে চলে যায়। তারপর সেখানে ফেলে দিয়ে চলে আসে নিজেদের গন্তব্যে। অন্যদিকে এই গত 1 মাসে সুস্থ হয়ে গেছে সেই অজানা ব্যক্তিটা, যাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল। এতদিনে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আগের মতো বিশাল শরীরের আকৃতি ও দানবের মতো চেহারা নিয়ে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকে। বিভিন্নভাবে নিজেকে তৈরি করতে থাকে শত্রুদের সাথে মোকাবেলা করবে বলে, নিজের প্রতি অন্যায় হওয়ার প্রতিশোধ নেবে বলে। নিজেকে এমনভাবে তৈরি করে যেন 500 জনের সমান সে একাই। অস্ত্র থেকে শুরু করে কুম্ফু, ক্যারাটে, বন্দুক চালানো, অস্ত্র চালানো, সকল রকমের এক্সপার্ট হতে থাকে সেই অজানা আগন্তুকটি। দেখতে দেখতে সকাল হয়ে যায়। ভার্সিটির মাঠে একে একে উপস্থিত হচ্ছে ছাত্রছাত্রীরা। হঠাৎ করে ছাত্রছাত্রীদের চোখ পড়ে ভার্সিটির মাঠে পড়ে থাকা একটা লাশের দিকে। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ধীরে ধীরে ভিড় করতে শুরু করেছে মাঠের মাঝখানে। ভয়ঙ্কর একটা লাশকে দেখে যে যার মতো ভয়ে পিছিয়ে যেতে শুরু করেছে। কেউ কেউ ভয়ে অজ্ঞান হয়ে গেছে, কেননা কতটা নৃশংস ক্ষত বিক্ষত করে ফেলে গেছে একটা মেয়েকে। মেয়েটার পরনে কোনো কিচ্ছু নেই, উলঙ্গ করে ফেলে গেছে ভার্সিটির মাঠে। মেয়েটার এই দৃশ্য দেখে একজন শিক্ষার্থী নিজের ওড়না খুলে ফেলে দেয় সেই মেয়েটির লাশটার উপরে। খবর পেয়ে ভার্সিটির মাঠে উপস্থিত হয় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। দ্রুত ভার্সিটির মাঠ ফাঁকা করতে বলে লাশটিকে নিয়ে চলে যায় ফরেনসিক ল্যাবরেটরিতে লাশটিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা একের পর এক টেলিভিশনের পর্দায় বলছে, সকাল 8টার খবরে আমি আছি আপনাদের সাথে নুসরাত জাহান আঁখি। কেউ বা কারা ভার্সিটির মাঠে রাতের অন্ধকারে আধারে এসে কলেজের ভার্সিটির মাঠে ফেলে গেছে একটা অর্ধ উলঙ্গ মেয়ের লাশ। মেয়েটার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে, মেয়েটার মুখ পুরো থেতলে দেওয়া হয়েছে। মেয়েটাকে প্রায় বেশ কয়েকজন মিলে রেপ করেছে। বিভিন্ন শরীরে তাদের আচরণের দাগ, এমনকি কামড়ের দাগ পর্যন্ত পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরি থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেয়েটার মৃত্যু হওয়ার কারণ ছিল মেয়েটাকে কয়েকজন মিলে অতিরিক্ত শারীরিক অত্যাচার করার কারণে মেয়েটা শ্বাসরোধ হয়ে মারা যায়। এমনকি তার যৌনাঙ্গ নষ্ট করে হয়েছে। কে করেছে বা কারা করেছে তদন্ত করার জন্য বাংলাদেশ আইন বাহিনী এবং গোয়েন্দা বিভাগ কৃতপক্ষ ভার্সিটি তদন্ত করেছে। পরের খবর পেতে আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করুন www.ak24। হঠাৎ করে সাংবাদিকের বলা কথাগুলো শুনে সবার উপরে বসে থাকা এক অজানা আগন্তুক উচ্চ স্বরে হাসতে থাকে, যেন সে কোনো এক গুপ্তধন পেয়েছে। সাংবাদিকের বলা কথা এবং ভিডিও দেখে পাগলের মতো হাসতে থাকে। টেবিলের উপর থেকে বন্দুকটা নিয়ে আকাশের উপরে বেশ কয়েকটা গুলি করে। গুলির শব্দ শুনতে পেয়ে বেরিয়ে আসে মায়া আর বলে ওঠে, কি হলো আকাশ, হঠাৎ করে তুমি পাগলামো শুরু করলে কেন? কি হয়েছে? মায়ের কথা শুনে আগন্তুকটা সোফা থেকে উঠে পাগলের মতো হাসতে হাসতে এবার বলে ওঠে, হয়নি, তবে হবে এবার খেলা। কলেজের সেই রহস্যময় মাফিয়া সিটির শহরে আকাশের নতুন তাণ্ডব শুরু হবে। আকাশ, তুমি যেটাই করো না কেন আমি সব সময় তোমার সঙ্গ দেব। খুব সাবধানে পা ফেলতে হবে। প্রতিশোধ নিতে হলে তোমাকে আরো কঠিন মনের হতে হবে। কুত্তার বাচ্চাগুলোকে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেব যেটা আকাশ আর জমিনের মধ্যে এখন পর্যন্ত কেউ ঘটাতে পারেনি। এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেব যেটা ওদের মৃত্যু দেখে মৃত্যুর আজরাইল পর্যন্ত কেঁদে উঠবে। মায়া কোনো কথা না বলে চলে যায় নিজের রুমে। তারপর ল্যাপটপে বসে কি যেন সে কাজ করতে থাকে। এদিকে সোফার উপরে বসে আগন্তুকটা ভাবতে থাকে কি করে সেই প্রতারক ধোঁকাবাজ বেঈমানদেরকে কঠিন শাস্তি দেবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়।
অজানা আগন্তুক সেই আকাশ চৌধুরী বলে ওঠে। মায়া কোথায়? তুমি চলো, আমার জান পাখি প্রাণ পাখি রানীর কাছে যাব দেখা করতে। ঠিক আছে চলো। সন্ধ্যা 7টা বাজে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আকাশ চৌধুরী আর মায়া। ভাই, আপনার ঠিক ধরেছেন, এটা হচ্ছে সেই আকাশ যাকে আন্ডারওয়ার্ল্ডের এবং বাংলাদেশের পুরো সাধারণ মানুষগুলো চিনে এক নামে, সাইবার সিকিউরিটি অনলি ওয়ান আকাশ চৌধুরী, যার নাম শুনে সাইবার সিকিউরিটি ও বাংলাদেশের মাটি কেঁপে উঠত। সেই আকাশ চৌধুরী বেঁচে আছে, মরেনি। গল্পের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। দেখতে দেখতে চলে আসে একটা বাড়িতে প্রবেশ করে দেখতে পাই রানী খাবার খাচ্ছে। এটা দেখে আকাশ কেঁদে ফেলে। আকাশ দৌড়ে গিয়ে পেছন থেকে রানীকে জড়িয়ে ধরে, রানীর ঘাড়ে কয়েকটা কিস করে। রানী আকাশের ছোঁয়া পেয়ে পিছন ঘুরে আকাশকে দেখে চমকে গিয়ে জড়িয়ে ধরে। দুজনকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। রানী বলে ওঠে, আকাশ, আকাশ, তুমি বেঁচে আছো? আমি নিজের চোখে দেখছি। সত্যি কি তুমি বেঁচে আছো আকাশ? আকাশ, তোমাকে ছাড়া আমার খুব খুব কষ্টের দিনগুলো কেটেছে। বলো না যে তুমি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো। বলো না আকাশ, বলো না আমি কোনো কল্পনার জগতে নেই, আমি বাস্তব জগতে তোমাকে দেখছি। রানীর মুখে এই কথা শুনে আকাশ কান্না করতে করতে বলে ওঠে, হ্যাঁ রানী, আমি শুধুমাত্র তোমার আকাশ, যে তোমার সামনে দাঁড়িয়ে আছে বাস্তব জগতে তোমাকে জড়িয়ে ধরে। এটা শুনে রানী আরো ভালো করে আঁকড়ে ধরে আকাশকে। তারপর কাঁদতে কাঁদতে বলে ওঠে, জানো আকাশ, জানো তোমার সেই বন্ধুগুলো শুভ, রাজু, রাকিব আমাকে মিথ্যে বলেছিল। মিথ্যে বলে তারা আমাকে গভীর জঙ্গলে নিয়ে যায়। তারপর সেখানে তারা আমাকে খুব খুব নির্যাতন করে। আমাকে তারা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে গিয়েছি। আমি জানি রানী, সবটা জানি। তারা বলেছিল তুমি নাকি মরে গেছো, তোমার লাশটা নাকি জঙ্গলের ভেতরে আছে। তারা আমাকে নিতে এসেছিল তোমার লাশটাকে দেখানোর জন্য। আমিও বোকা হয়ে তোমার ভালোবাসায় অন্ধ হয়ে তাদের কথা মতো তাদের সাথে সেই জঙ্গলে যাই। তারপর তারা আমাকে সেখানে অজ্ঞান করে অনেক অনেক নির্যাতন করে, মেরে ফেলার চেষ্টাও করে। তারপর আমি জানি না যে কিভাবে বেঁচে গেলাম। আমি তোমার খোঁজ করতে করতে সেই জঙ্গলের ভেতরে যাই, তারপর সেখানে কাউকে দেখতে পাই না। এমন সময় তোমার সেখানে আমার দেওয়া সেই হাতের বালাটা খুঁজে পাই একটা কবরের পাশে, যেখানে তোমাকে পুঁতে রেখেছিল তারা। তুমি তাদেরকে ছাড়বে না আকাশ, তাদেরকে একদম ছাড়বে না। তাদেরকে আকাশ পাতাল হলেও খুঁজে বের করে রাস্তায় কুত্তাদের মতো পেটাবে। তাদের এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেবে যেটা ইতিহাসের পাতায় একদম ইতিহাস হয়ে থাকবে, যেটা ভূগোল, বিজ্ঞান সবাইকে ছেড়ে ওয়ার্ল্ড রেকর্ড করে তোমার মৃত্যুর ভয়ঙ্কর অত্যাচার ইতিহাসের পাতায় তুলে ধরবে। যেন কেউ বেইমানি করার আগে বারবার ভাববে, আর তাদের চোখের সামনে যেন ভেসে ওঠে তোমার সেই ভয়ঙ্কর অত্যাচারের কথা। শুধু মৃত্যু নয়, মৃত্যুর সাথে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেব যেটা মৃত্যুর আজরাইল দেখলে তাদের মৃত্যু কেঁদে উঠবে। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমি তোমার সাথে সঙ্গ দিয়ে তোমার প্রতি হওয়া অবিচার, আমার প্রতি হওয়া অন্যায়, সমস্ত কিছুর হিসাব আমি এক এক করে নিজের হাতে নিতে চাই। অবশ্যই নিব। তোমার প্রতি অন্যায় হওয়ার প্রত্যেকটা হিসাব তুমি নিবে। রানী, তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। তোমাকে কে এখানে থেকে নিয়ে গেছিল তার ছবি দেখাও। তোমাদের দলের সদস্য সেই ছেলেটার নাম হচ্ছে মানিক। সেদিন মানিক আমাকে সেই গভীর জঙ্গলে নিয়ে গিয়েছিল, আর সেখানে উপস্থিত ছিল মুক্তা, মন্ত্রী, সুমন, রাজু, রাকিব, শুভ আর বেশ কয়েকজন ছেলে, যাদের আমি তোমাদের দলে তো দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার তাদের নাম মনে হচ্ছে না। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে মানিক। এখান থেকে চলো নাইট ক্লাবের দিকে। ওকে, ঠিক আছে। তুমি তাহলে 2 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে আসি আগন্তুকের বেশে। যেই আগন্তুক শুধু আগুন আর আগুন, যেই আগুনের আঁচে
তাদেরকে ঝলসে পুড়িয়ে ছারখার করে দিব। ওকে, আসো। এ বলে রানী রেডি হতে চলে যায় আর আকাশ মায়া সেখানে বসে থাকে। আপনার কিছু বুঝলেন না তো? রানীকে? রানী হচ্ছে আকাশের বিবাহিত স্ত্রী, রানী চৌধুরী। আকাশকে সাইবার সিকিউরিটির একজন সদস্য খুন করার আগে যাকে পরিকল্পনা করে খুন করেছিল সুমন চৌধুরী সহ তারা বেশ কয়েকদিন মিলে রানীকে, তারপর অন্ধকার রাতে হামলা করে আকাশের উপরে। গল্পের সাথে থাকলে সবটাই জানতে পারবেন। রানী দেখতে অসম্ভব সুন্দর, শুধু সুন্দর নয়, সুন্দরের থেকেও সুন্দর। রানী দেখতে ঠিক উচ্চতায় 5 ফুট 2 ইঞ্চি। রানী দেখতে মিডিয়াম সাইজের, মোটাও না আবার পাতলাও না। একটা ছেলের যেমন পছন্দ ঠিক তেমন। রানী হাজার একটা, যেমনি রানীর রূপের পাহাড় ঠিক তেমনি ডেঞ্জারাস পাওয়ার। কাউকে তোয়াক্কা করে না সে। তার এই ভার্সিটিতে শুধুমাত্র একটাই কাজ, সবাইকে চোখে চোখে রাখা, কোথায় অপরাধ হচ্ছে সেটা দেখে রাখা। শিক্ষকরাও তেমন কিছু বলতে পারেন না রানীকে, কেননা রানী এই ভার্সিটির ভালো চাই, খারাপ না। আকাশ দেখতে 6 ফুট 5 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, 6 প্যাক বডি। আকাশ ভার্সিটির সভাপতি, একই সাথে ভার্সিটির ভিপি, 2 দায়িত্ব পালন করেছে আকাশ একাই। আকাশ দেখতে অসম্ভব সুন্দর, ফর্সা। আকাশকে যে দেখে সে পাগল হয়ে যায় আকাশের সাথে প্রেম করার জন্য। ভার্সিটির মেয়েরা পাগল হয়ে থাকে, প্রতিনিয়ত আকাশকে চিঠি দেয়, কিন্তু আকাশ কাউকে পাত্তা দেয় না। চলুন তাহলে আপনাদের অতীতটা ঘুরিয়ে নিয়ে আসি। প্রতিদিনের মতো আকাশ সহ তার প্রতিটা বন্ধু আজকের ভার্সিটির মাঠে উপস্থিত আছে। অন্যদিক থেকে ভার্সিটির মাঠে প্রবেশ করেছে একটা মেয়ে। আকাশও কোনো একটা কাজের জন্য ভার্সিটির মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় সে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে দুজনের ঠোঁটে ঠোঁট লেগে যায়। পুরো ভার্সিটির ছেলে মেয়েগুলো সেদিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে হাঁ করে। মেয়েটা উঠে গিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে ছেলেটাকে। ছেলেটা কোনো কিছু বলার আগে মেয়েটা বলে ওঠে, কি রে, কে তুই? জল জীবন তো একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। ধাক্কা দিয়ে ফেলে দিলি তো দিলি, ঠিক আছে, তার উপর তুই আবার তোর সেই নোংরা পচা ঠোঁট দিয়ে আমাকে কিসও করলি। কেন রে ভাই, এত বড় রাস্তা, তুই কি এত বড় রাস্তা দেখে হাঁটতে পারিস না? ছেলেটা কোনো কথা বলে না। ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে। মেয়েটা আবার ঝাড়ি দিয়ে বলে ওঠে, এখন সারাটা জীবন এভাবে হাঁ করে থাকবি নাকি আমাকে যেতে দিবি? ও হে, দাঁড়া, শোন, আমি যাওয়ার আগে আমাকে সরি বল, কারণ ধাক্কাটা তুই দিয়েছিস, তোর জন্য আমি ব্যথা পেয়েছি, তাই সরি বলে এখান থেকে কেটে পড়। ভার্সিটির সবাই হাঁ করে তাকিয়ে আছে। সবাই ভেবে নিয়েছে আজকের এই মেয়েটা শেষ, কেননা সে ভার্সিটির সভাপতি, একই সাথে ভার্সিটির ভিপির সাথে ঝামেলা করেছে। কিন্তু অবাক করিতে মেয়েটা আবার বলে ওঠে, শালা আবাল কোথাকার, জঙ্গলি খ্যাতের মতো তাকিয়ে না থেকে সরি বল না ভাই, আর আমার কাজে আমাকে যেতে দে। ধুর বেটা বাল, কি যে তাকিয়ে আছিস না? জানি না ভাই, এসব জঙ্গলিগুলো কোথা থেকে ভার্সিটিতে আসে, ভালোই লাগে না আর। এ বলে আরও বেশ কিছু ঝাড়ি দিয়ে মেয়েটা সেখান থেকে চলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে এখনো আকাশ সেদিকে, মেয়েটা চলে যাওয়ার দিকে। ভার্সিটির সবাই অবাক, কেননা আকাশ এখনো কোনো কিছুই বলেনি মেয়েটিকে। আকাশ মাথা চুলকাতে চুলকাতে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আকাশ ভার্সিটিতে প্রবেশ করে। মেয়েটা সোজা গিয়ে তার বান্ধবীদের কাছে চলে যায়। মেয়েটা যাওয়ার সাথে সাথেই তার বান্ধবী সাদিয়া বলে ওঠে, কি রে রানী, তোর এত সাহস কবে থেকে হলো যে তুই ভার্সিটির ভিপি প্লাস সভাপতিকে মারলি? এতগুলো ছেলে মেয়ের সামনে থাপ্পড়। রানী তো এই কথা শুনে অবাক হয়ে যায়। অবাকের চরম পর্যায়ে রানী, কেননা রানী ভাবতে পারেনি যে সে ভার্সিটির সভাপতি প্লাস ভিপির গায়ে হাত তুলেছে। রানী অবাক হয়ে বলে ওঠে, কি বলিস তোরা? তোরা আমাকে আগে বলবি না? এখন তো আমি গেলাম। জানি না ওই বদমাসটা কত রাগী, দেখে তো বেশ সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, কিন্তু ভেতরে ভেতরে যে কত খারাপ সে আল্লাহ মালিকেই জানে। আরে চুপ শালি, তুই জানিস না তুই কার সম্বন্ধে বলছিস? ও হচ্ছে পুরো বাংলাদেশে সাইবার সিকিউরিটির মধ্যে একজন বিশ্ববিখ্যাত সাইবার সিকিউরিটি অনলি ওয়ান আকাশ চৌধুরী, যার নাম শুনলে অপরাধীরা ভয়ে কাঁপে। সেখানে তুই কিনা বলছিস ও খারাপ? এই কথা শুনলে তো ওর বন্ধুরা তোকে কচু কাটা করবে। কি বলিস দোস্ত? ও এত ভালো, আর আমি কিনা ওকে এতগুলো থাপ্পড় দিলাম।
এতগুলো ছেলে মেয়ের সামনে? জানি না ওর বন্ধুগুলো খবর পেলে আমার কি হাল করে। আমার তো এখন কলেজ আসতেই ভয় করছে। কিছু হবে না, চুপ করে থাক। দেখলি না তুই এতগুলো ঝাড়ি দেওয়ার পর তোকে কোনো কিছু বললো না? সেটা তো ঠিক আছে, কিন্তু আমার তো ভয় করছে। যদি আমাকে রাস্তায় আটকায় আর আমাকে যদি রাস্তায় আটকে মারধর করে, তখন আমি কি করব? না বাবা, আমি আর কলেজেই আসবো না, আমার খুব ভয় লাগছে। চুপ শালি, ও এখন ভার্সিটিতে আসবে, তুই গিয়ে সরি বলে দিবি, দেখবি হয়ে গেছে। শুধু সরি বললেই হয়ে যাবে? আর কোনো কিছু করতে হবে না তো? যদি আমাকে অন্য কিছু করতে বলে, যদি আমাকে র্যাগিং দেয় তো? এইভাবে তারা দুজন বকবক করতে থাকে। অন্যদিকে আকাশ বাইরে গিয়ে নিজের কাজ করে আবার চলে আসে ভার্সিটিতে। ভার্সিটিতে এসে তার বন্ধুদের কাছে চলে যায়। এমন সময় সেখানে উপস্থিত আছে মানিক, মুক্তা, রাজু, রাকিব, শুভ আরও বেশ কয়েকজন। এমন সময় শুভ বলে ওঠে, কি রে ভাই, মেয়েটা তোকে থাপ্পড় মারলো, তুই কোনো কিছু করলি না? শুভর মুখে এই কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে আকাশ বলে ওঠে, কি আর বলবো বল, মেয়েটা মনে হয় ভার্সিটির নতুন, আমাকে চেনে না, তাই হয়তো আমাকে এতগুলো ঝাড়ি দিয়েছে। তবে যাই বল, মেয়েটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, আমার মন কেড়ে নিয়েছে। আরে ভাই কি বলিস, তোর মন কেড়েছে ভার্সিটিতে? যেখানে মেয়েগুলো তোর দিকে তাকিয়ে থাকে সেখানে কিনা তুই একটা মেয়ের প্রেমে পড়ে গেলি? প্রেমে পড়েছি কিনা জানি না, তবে প্রথম দেখায় মেয়েটাকে আমার ভালো লেগে গেছে। যার সাগরে আমি ভেসে যাচ্ছি চারদিকে, চারদিকে শুধু তাকেই দেখতে পাই। যেখানেই যাই সেখানেই তার প্রতিচ্ছবি ভেসে আসে আমার সামনে। কি বলিস রে ভাই, এ তো দেখি লাভ মে টু লাভ, মানে ফিলিংসের উপর ফিলিংস। আমি তো দেখতে পাচ্ছি তোর মনটা ভালোবাসার জন্য উতলা হয়ে উঠেছে, প্রেম করার জন্য হাবুডুবু খাচ্ছে সাগরের পানিতে। জানি না মেয়েটা আমাকে ভালোবাসবে কিনা, তবে মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আজকেই তাকে বিয়ে করে আমি আমার ঘরের লক্ষ্মী করে তুলি। শোন, মেয়েটা তোকে থাপ্পড় দিয়েছে নিশ্চয়ই, সে তোর পরিচয় শুনে তোকে সরি বলতে আসবে। সরি বলতে আসবে তাতে কি হয়েছে? আমি তো কিছুই মনে করিনি। শুভ বলতে চাইছে সে যখন তোকে সরি বলতে আসবে তখন তুই তাকে তোর মনের কথা বলবি। দূর বেটা, চেনা নেই জানা নেই, হঠাৎ করে আমি আমার ভালোবাসার কথা বলে দেব? মেয়েটা আরও আমাকে বেশ কয়েকটা থাপ্পড় দেবে তোদের কথা শুনলে। শোন, আমি যেটা বলি এটা কর, দেখবি মেয়েটা তোর প্রেমে পড়েছে, তোর প্রেমে উতলা হয়ে আছে। কি করতে হবে বল শুনি। তাদের কথোপকথনের মধ্যে হঠাৎ করে তার সামনে সাদিয়া আর সেই রানী নামের মেয়েটা চলে আসে। রানী এসে বলে ওঠে, সরি ভাইয়া, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, তাই ভার্সিটির সামনে আপনাকে এতগুলো থাপ্পড় আর ঝাড়ি দিয়েছি। আমাকে প্লিজ মাফ করে দেবেন, আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। রানী নামের মেয়েটার কণ্ঠস্বর এত সুন্দর যে মিষ্টি যে আকাশ তার কণ্ঠস্বরে হারিয়ে গেছে। কি বলবে কি করবে বুঝতে পারে না। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে, যেন সে প্রেমের সাগরে ভেসে যাচ্ছে। মেয়েটা আবার বলে ওঠে, ভাইয়া কি হলো, আপনি এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? আমাকে কি মাপ করা যায় না? আসলে আমি বুঝতে পারিনি যে আপনি কলেজের সভাপতি প্লাস ভিপি। না বুঝেই আমি ভুল করে ফেলেছি, আমাকে এবারের মতো মাপ করে দিন ভাইয়া, আর কখনো ভুল হবে না। আকাশ এবার আমতা আমতা করে বলে ওঠে, ইটস ওকে, ঠিক আছে, আমি কোনো কিছু মনে করিনি। আচ্ছা, তোমার নামটা যেন কি জানতে পারি? তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? ভাইয়া আমার নাম হচ্ছে রানী, আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এই ভার্সিটিতে এসেছি। এই ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে আমি পড়ি। খুব সুন্দর, মন দিয়ে পড়ালেখা করো। আর হ্যাঁ, এই ভার্সিটিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার কাছে এসে সমস্যার কথা বলতে পারো, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, জানাবো। তাহলে ভাইয়া এখন আমি আসি, আপনি ভালো থাকবেন, আর থ্যাংক ইউ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমি এখন তাহলে আসি। এই সাদিয়া চল। তারপর তারা সেখান থেকে চলে যায়। আকাশের এমন অবস্থা দেখে মানিক, মুক্তা, শুভ, রাজু, রাকিব এবং বাকি সব বন্ধুগুলো মিলে তাকে পছাতে থাকে, হাসি তামাশা করতে থাকে তাকে নিয়ে।
অন্যদিকে রানী অবাক হয়ে যায় আকাশের এমন ভালো ব্যবহার দেখে। সে পছন্দ করতে শুরু করেছে আকাশকে। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলায় মার্কেট থেকে বাড়ি ফিরছিল রানী। এমন সময় তার সামনে কয়েকটা গুন্ডার ছেলে এসে দাঁড়ায় আর বলে ওঠে, কি হলো সোনামণি, কোথায় যাচ্ছ? আমরা ছেড়ে দিয়ে আসবো নাকি? আমরা কিন্তু রাজি আছি, তুমি চাইলে তোমাকে ছেড়ে দিয়ে আসতে। ধন্যবাদ ভাইয়া, লাগবে না। আমার সামনে গাড়ি রাখা আছে, আমি একাই যেতে পারবো। আরে সোনামণি, যাচ্ছ কোথায়? দাঁড়াও না, একটু কথা বলি। বলে যাও, এত তাড়া কিসের? দেখছো না আমরা কতজন মিলে তোমার সাথে কথা বলার জন্য আগ্রহ নিয়ে বসে আছি। আমার পথ ছাড়েন, আমার কোনো আগ্রহ নেই আপনাদের সাথে কথা বলার, তাই আমি চলে যাচ্ছি। আমার পথ ছাড়েন বলছি। সোনামণি, যদি তোমার পথে আমরা না ছাড়ি তাহলে তুই কি করবে? তোরা জানিস আমি কে, আমি কার বউ, আমি কার ভালোবাসা, কার গার্লফ্রেন্ড। তোরা জানলে এখানে প্যান্টে না হিসু করে ফেলবি। আর তোরা আমার পদ আটকাচ্ছিস। হুম হুম। তা সোনামণি, আমি জানতে চাই তোমার বর কে? তোমার ভালোবাসাকে যাক দেখা পেলে পাল্টা হিসু করে দেবে না তো শুনি। ওকে, ঠিক আছে। তোরা জানতে চাস তো যে আমার ভালোবাসার মানুষকে, আমার বরকে? তাহলে শোন, তোরা নিশ্চয়ই চিনিস সাইবার সিকিউরিটি অনলি ওয়ান ক্যাপ্টেন আকাশ চৌধুরীকে। সে আমার ভালোবাসা, সে আমার স্বামী, আমি তার স্ত্রী, এবং সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আরও যদি জানতে পারে যে তোরা আমার সাথে বেয়াদবি করেছিস, আকাশ তোদের কি করবে তোরা ভাবতে পারছিস তো? হুম হুম। ছেলেগুলো রানীর মুখে ক্যাপ্টেন আকাশের নাম শুনে মাটিতে বসে পড়ে। রানী পা ধরে সবাই মাপ চাইতে থাকে। রানী পা দুটো জড়িয়ে ধরে হামা করে কাঁদতে থাকে। ছেলেগুলো আর বলতে থাকে, আপনি আমার মা, আপনি আমার খালা, আপনি আমার ভাবি, আপনি আমার পিসি, দিদি, ঠাকুর, সবকিছু। তবু প্লিজ আকাশ ভাইরে কিছু বলবেন না। আকাশ ভাই জানলে আমারাই মেরে ফেলবে। আপনি আমাদের একবারের মতো মাফ করে দিন। আমরা আর কোনোদিনও কারোর সাথে বেয়াদবি করব না। রানী এই কথা শুনে তো বেশ খানিকটা অবাক হয়ে যায়। ছেলেগুলোর কর্মকাণ্ড দেখে সে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারে না। কেননা সে বুঝতে পারেনি যে আকাশের নাম বলাতে ছেলেগুলো এরকম রিয়াক্ট করবে, এরকম কানাকাটি শুরু করবে, তার পা ধরে মাপ চাইবে। রানী বলে ওঠে, দেখ, তোদেরকে একটা শর্তে মাপ করে দিতে পারি। তোরা আমার এই ব্যাগগুলো হাতে নে আর আমার গাড়ি পর্যন্ত পৌঁছে দিবি। আমি গাড়ি না যাওয়া পর্যন্ত তোরা আমাকে সিকিউরিটি দিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। আর রাস্তায় কোনোদিন কোনো মেয়ের সাথে অসভ্যতামি করবি না। যদি দেখি তোরা করেছিস, সেই দিন আকাশকে বলে দেব। দেন, আমরা রাজি আছি। আমরা কোনোদিনও কারোর সাথে বেয়াদবি করব না। আপনি যা বলবেন আমরা আপনার সব প্রত্যেকটা শর্তে রাজি আছি। ওকে, ঠিক আছে, এই নাও ধরো। তারপর গুঁতো দিয়ে ভয়ে রানার কথা মতো প্রত্যেকটা কাজ করতে থাকে। রানী ভীষণ খুশি যে সে আকাশের নাম ফাটিয়ে নিজের পাওয়ার দেখাতে শুরু করেছে। এভাবে ভার্সিটির বাইরে, ভার্সিটির ভেতরে আকাশকে দেখলে সবাই দুলাভাই আর রানীকে দেখলে ভাবি বলে ডাকতে শুরু করে। আকাশ বুঝতে পারে না তাকে সবাই কেন দুলাভাই বলে। একদিন আকাশ পায়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় সেদিনে সেই গুন্ডাটা বলে ওঠে, আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ভাবি ভালো আছে তো? আকাশ ছেলেটার মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায়। ছেলেটাকে পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, ওই শোন, দাঁড়া, এদিকে আয়, আমার কাছে আয় তো। ছেলেটা ভয় পেয়ে যায়, ভয়ের সামনে যায় না, পিছিয়ে যেতে থাকে। আকাশ এটা দেখে আবার বলে ওঠে, আরে তেমন কোনো কিছুই করব না, তোকে দুইটা প্রশ্ন করব, এদিকে সামনে আয়, আমার কাছে আয়। তারপর ছেলেটা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসে আকাশের কাছে। আকাশ বলে ওঠে, তুই আমাকে রাস্তায় দুলাভাই কেন বলিস? এছাড়া ভার্সিটির ভেতরে, ভার্সিটির বাইরে, যেখানেই যাই না কেন মানুষজন আমাকে দুলাভাই বলে, এর কারণটা কি বল? গুন্ডা ছেলেটা এবার আমতা আমতা করে কি বলবে বুঝতে পারে না। অবশ্যই ভয়ে ভয়ে বলে ওঠে, ভাইয়া, আসলে ভাবি আমাদের আপনাকে দুলা ভাই বলতে বলেছে এবং আমরা যেন তাকে ভাবি বলি সেটাই বলেছে, তাই সবাইকে উনি ভাবি আর আপনাকে দুলা ভাই বলে ডাকবে। আকাশ তো এই কথা শুনে অবাক, ছেলেটাকে ছেড়ে দেয়। ছেলেটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আকাশ বুঝতে পারে না রানী এমন কেন করতে বলল। আকাশ ভাবতে ভাবতে ভার্সিটিতে প্রবেশ করে। আকাশকে এভাবে ভাবতে দেখে শুভ বলে ওঠে, কিরে বন্ধু, এত কি বিষয় নিয়ে ভাবছিস তুই? আরে বেটা চুপ,
আমি আছি আমার টেনশনে, আর তুই শুধু পেঁচাল পারিস। আমাকে সবাই দুলাভাই বলে ডাকে কেন? কারণ রানী তোকে ভালোবাসে, আর রানী সবাইকে বলেছে যাতে তোকে দুলাভাই বলে ডাকি। কি বলিস? ওই মেয়ের এত বড় সাহস! সে আমাকে সবাইকে বলে দিয়েছে আমি তাকে ভালোবাসি, যেন সবাই আমাকে দুলাভাই বলে ডাকে। আরে হ্যাঁ রে বেটা, তুই যেভাবে রিয়েক্ট করছিস তুই মনে হয় রানীকে ভালোবাসিস না। শোন, আর রানী তো ওকে বিয়ে করতে রাজি আছে, ওর বাবা মার সাথে কথা বলেছে। তুই শুধু আজকে ওকে প্রপোজ করে দে আর বিয়েটা করে নে কাজে অফিসে গিয়ে। সত্যি সে আমাকে ভালোবাসে? আমাকে বিয়ে করতে রাজি আছে? সত্যি, তুই আজকে প্রপোজ কর, দেখবি সত্যি ও তোকে বলে দিয়েছে ওর ভালোবাসার কথা। ওকে, ঠিক আছে। আমি আজকেই তাকে আমার মনে লুকিয়ে থাকা তার প্রতি ভালোবাসার কথা বলে দেব। এই বলে তারা অপেক্ষা করতে থাকে রানীর। অন্যদিকে রানী গুটি গুটি পায়ে সাদিয়া সহ কলেজের মাঠে প্রবেশ করেছে। এমন সময় আকাশ তাকে ডাক দেয়। রানী তার সামনে আসে আর বলে ওঠে, জি ভাইয়া, আমাকে ডাকলেন কেন? কিছু দরকার কি? আর কেনই বা ডাকলেন ভাইয়া? আমি কি আবার কোনো ভুল করেছি বা অন্যায় করেছি? প্লিজ ভাইয়া, যদি কোনো কিছু ভুল করে থাকি আমাকে এবারের মতো মাফ করে দেন। নেক্সট টাইম থেকে আর হবে না। না, তুমি কোনো ভুল করনি, কিন্তু আমার তোমাকে কিছু বলার আছে। এখানে চুপটি করে দাঁড়াও। জি ভাইয়া, কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আকাশ আর কোনো কথা বলে না। সামনে হাঁটুকড়ে বসে একটা ফুলের তোড়ার সামনে এগিয়ে দিয়ে আকাশ বলে ওঠে, রানী, তুমি দেখতে অসম্ভব সুন্দর। ডানা কাটা পরি, যেন জান্নাত থেকে নেমে আসা এক হুর পরি। অসম্ভব সুন্দর গায়ের রং, উজ্জ্বল ফর্সা দুধে আলতা, মায়াবী চোখ, চোখের পাতাগুলো টানা টানা, ভুরুগুলো চিকন পাতলা, ঠোঁটটা গোলাপি রঙের, গোলাপের পাপড়ির মতো মায়াবী একজোড়া ঠোঁট, গালগুলো অসম্ভব সুন্দর এবং ফর্সা। লজ্জা পেলে যেন তোমাকে লাজুক লতা লাগে। যেমন পাকা টমেটো দেখলে লোভ সামলানো যায় না, ঠিক তোমাকে একবার কেউ দেখলে সেই ছেলে তোমার নেশা ছাড়া কোনো কিছুই ভাবতে পারবে না। আমার তোমায় কলেজে এসে প্রথম দিনে দেখে ভালো লেগে যায়, তারপর আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ রানী। তুমি কি হবে আমার চলার পথের সঙ্গী? হবে কি আমার বৃদ্ধকালের লাঠি? শীতকালে এক কাপে দুজনের ঠোঁটার ছোঁয়া দিয়ে চা খাওয়ার সঙ্গী? আমি তোমায় ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? আকাশের এইরকম রোমান্টিক শায়েরি দেখে সবাই অবাক হয়ে যায়। মেয়েগুলো তো হতভাগা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। ছেলেরা পর্যন্ত অবাক হয়ে গেছে, যেন টাস্কি খেয়ে গেছে আকাশে এইরকম শায়েরি শুনে। রানী তো অবাকের চরম পর্যায়ে। রানী ভাবতে পারেনি যে আকাশ তাকে এত সুন্দর করে প্রপোজ করবে। রানী কল্পনা করতে পারেনি যে আকাশ তাকে ভালোবাসবে। রানী ও আকাশের কাছ থেকে ফুলটা নিয়ে রানী বলে ওঠে, হ্যাঁ, আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। কলেজের প্রথম দিন আমাকেও তোমার ভালো লেগেছিল, কিন্তু বুঝতে পারিনি ফিলিংসটা। পরবর্তীতে ভার্সিটিতে সবার মুখে তোমার ভালো মানুষের নামটা শুনে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে, এরপর ভালোবাসায় পরিণত হয়। তাই তো সবাইকে আমি বলেছিলাম যাতে তোমায় দুলাভাই আর আমাকে ভাবি বলে ডাকে, কারণ আমি তোমার চলার পথে সঙ্গী হতে চাই, সারা জীবন একসাথে থাকার সঙ্গী হতে চাই। যেমন তুমি শীতকালে এক কাপে দুই ঠোঁটের ছোঁয়া দিয়ে চা খেতে চাও, ঠিক তেমনই শীতের দিনে কোলবালিশ ছেড়ে তোমাকে আঁকড়ে ধরে ঘুমাতে আমিও চাই এক খাটে। আমিও তোমাকে ভালোবাসি আকাশ, তোমার ভালোবাসায় তোমার পথ চলার সঙ্গী হতে চাই। বানাবে কি আমাকে তোমার পথ চলার সঙ্গী? আমিও তোমায় ভালোবাসি। লাভ ইউ টু আকাশ চৌধুরী। দুজন দুজনকে জড়িয়ে ধরে, ভালোবেসে আগলে নেয় দুজন দুজনকে। ওদের ভালোবাসা দেখে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ক্যাম্পাসের সবাই উপস্থিত থাকা জোরে হাততালি দেয়। তাদের ভালোবাসা আজকের সফলতা পেয়েছে। সবাই তাদের জন্য হাততালি দেয়, শুভ কামনা জানায়। আকাশের মা বাবা কেউ নেই। আকাশ অনাথ, তার বাবা মা ছোটবেলায় মারা যায়।
পারিবারিকভাবে তাদের বিয়ের ব্যবস্থা করা হয় ধুমধাম করে। বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ে বাড়িতে বিয়ের পর্ব শেষ করে বাসর ঘরে নিয়ে আসা হয় রানীকে। বাসর ঘরে বসে আছে রানী। এমন সময় ভেতরে প্রবেশ করে আকাশ। রানী বলে ওঠে, তুমি তো আমাকে তোমার চলার পথে সঙ্গী বানালে, এখন আমার যে লাগবে একটা খেলার টিম, দিতে পারবে কি? হুম হুম, আমাকে একটা সুন্দর খেলার টিম উপহার আজকে রাতে। সুযোগ দিলে চেষ্টা করে দেখতে পারি, দিতে পারি কিনা। সেটা যখন মাঠে খেলতে দেবে তখন তো বুঝতেই পারবে, তাই না? আমি তো কাউকে মানা করিনি আমার মাঠে খেলতে। আমার মাঠটা আজকে আকাশ চৌধুরীর জন্য উন্মুক্ত করে দেওয়া আছে, চাইলেই সে খেলতে পারে। আগেই বলে রাখি, এই আকাশ চৌধুরী কিন্তু কাঁচা খেলোয়াড় না, পাকা খেলা। আকাশ চৌধুরী কোনো দিন 6 ছাড়া 4 মারে না। আজকেও বাপের ছেলে আকাশ দেখিয়ে 4-এর বদলে 6 পেটা কাকে বলে। এই বলে আকাশ ঝাঁপিয়ে পড়ে রানীর উপরে। ধীরে ধীরে শরীর থেকে সমস্ত কিছু খুলে ফেলতে শুরু করে। তারপর ধীরে ধীরে সারা শরীরে চুমু খেতে থাকে, স্লাইড করতে থাকে। রানী কি আর কম, রানীও আকাশের শরীরে চুমু খেতে থাকে, স্লাইড করতে থাকে। নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে দুজন দুজনকে আগলে নেয়। ধীরে ধীরে তারা ভালোবাসার গহীন সমুদ্রে ডুব দিতে থাকে। ধীরে ধীরে ভালোবাসার অতল সাগরে যেতে শুরু করে, যেখানে রানীর স্বপ্ন দেখেছিল সে একটি টিম বানাবে আর আকাশ তাকে সেই টিমটা উপহার দেবে। তাই টিম বানানোর মিশন করতে শুরু করেছে তারা। মিশন শেষ করতে অনেক সময় লাগবে। চলুন তাহলে। পরের দিন সকালে ভার্সিটিতে তারা যায়। এভাবে দেখতে দেখতে ভার্সিটির সবাই তাকে সম্মান করে, ভালোবাসে। এভাবে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। আকাশ বসে আছে ভার্সিটির মাঠে, রানীও বসে আছে। আশেপাশে সবাই বসে আছে। ভার্সিটিতে আজকে তেমন ক্লাস হবে না, তাই সবাই ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। এমন সময় আকাশের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে মন্ত্রী সুমন বলে ওঠে, হ্যালো আকাশ, তুমি কোথায় আছো? দ্রুত আমার অফিসে চলে এসো, তোমার খুব প্রয়োজন আমাকে। তোমাকে কিছু বলতে হবে, যেটা তোমাকে না বললেই চলবে না। ঠিক আছে স্যার, আমি চলে আসব কিছুক্ষণের মধ্যে। এই বলে ফোনটা কেটে দেয়। তারপর তাদেরকে সেখান থেকে বলে আকাশ বেরিয়ে পড়ে মন্ত্রী সুমন চৌধুরীর অফিসে। সেখানে গিয়ে আকাশ ভেতরে প্রবেশ করে। মন্ত্রী বলে ওঠে, আরে আকাশ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার জন্য তো আমার এই পুরো অফিসটা উন্মুক্ত, যখন চাইবে তখন আসতে পারো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জি স্যার, কি জরুরি কথা? একটু তাড়াতাড়ি বলবেন, ভার্সিটিতে আমার কিছু জরুরি কাজ আছে। শোনো, শহরে আমি নতুন একটা গ্যাং তৈরি করতে চলেছি। যেহেতু শহরে আমার থেকেও তোমার পাওয়ার বেশি, সেই ক্ষেত্রে এই গ্যাংটা আমি চাই তুমি পরিচালনা করো, কারণ তোমাকে সবাই ভয় পায়। তোমার উপরে কেউ কথা বলতে পারে না। কোন গ্যাংয়ের কথা বলতেছেন আপনি? স্যার, আমি তো বুঝতে পারলাম না। দেখো আকাশ, রাজনীতিতে টুকটাক এই বিষয়গুলো হতেই থাকবে। আমি বাইরে একটা দলের সাথে হাত মিলিয়েছি। তারা আমাদের দেশে বিভিন্ন ড্রাগস স্মাগলিং এগুলো পাচার করবে, আর সেগুলো তুমি সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে দেবে। রাতারাতি আমরা কোটিপতি হয়ে যাব। তোমার যত কোটি টাকা লাগে তুমি নিতে পারো, কিন্তু আমার সঙ্গে তোমাকে হাত মেলাতে হবে। আকাশ এই কথা শুনে চেয়ার থেকে লাফ দিয়ে ওঠে আর টেবিলের বাড়ি দিয়ে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ স্যার, আপনার সাহস হয় কি করে এই আকাশ চৌধুরীকে এমন প্রস্তাব দেওয়ার? এত উত্তেজিত হয় না মাইসান। রাজনীতি করতে হলে টুকটাক এসব করতে হবে, না হলে রাজনীতিতে টিকে থাকতে পারবে না। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, তবে আমি কোনো অপরাধের সাথে যুক্ত হতে পারবো না। আকাশ, তুমি কিন্তু আমার কথার অবাধ্য হচ্ছ। এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে, তুমি জানো না? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি শহরের মন্ত্রী, চাইলে অনেক কিছু করতে পারি। আপনার যা ইচ্ছে তাই করেন, কিন্তু আমাকে আপনি এই কাজের সাথে যুক্ত করতে পারবেন না। এই বলে আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। মন্ত্রী সুমন খুব চিন্তায় পড়ে যায়। আকাশ যদি তার সঙ্গ না দেয় তাহলে সে কি করে এই শহরে কাজ করবে। আকাশ বেঁচে থাকতে তাকে শহরে এরকম খারাপ কাজ করতে কোনোদিন দিবে না। সে কি করবে বুঝতে পারে না। অন্য দিক থেকে দেশের বাইরে থেকে ফোন আসে লাল মিয়ার। লাল মিয়া ফোন করেই বলে ওঠে, কি মন্ত্রী সাহেব, আপনি সব কিছু ঠিক করেছেন তো? আমার সব কিছু কিন্তু রেডি আছে। আমি 2-1 দিনের ভিতরে মাল সাপ্লাই দেবো। এখন আপনি কি বলেন, মাল সাপ্লাই দিব নাকি অন্য দেশে ট্রান্সফার করব? ঠিক আছে লাল মিয়া, আপনি মালগুলো আমার দেশে পাঠানোর ব্যবস্থা করেন। আমি সবকিছু ঠিকঠাক করছি। আপনি দ্রুত যত পারেন তাড়াতাড়ি মালগুলো আমার দেশে ঢুকান। ওকে, ঠিক আছে, মালগুলো সময় মতো পৌঁছে যাবে। আপনি ওইখান থেকে রিসিভ করবেন।
আর হ্যাঁ, পুলিশ যেন আমাদের গাড়িগুলো না আটকায়, এটা আপনার দায়িত্ব। এই বলে কলটা কেটে দেয়। এদিকে ভার্সিটিতে চলে আসে আকাশ। আকাশকে বেশ চিন্তিত দেখাচ্ছে। এটা দেখে রানী বলে ওঠে, কি হয়েছে আকাশ? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি কোথায় গিয়েছিলে? তোমার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম। তোমার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। তেমন কিছু না, বাদ দাও, চলো। দেখো আকাশ, তুমি কিন্তু আমার কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবে না। আমি জানি যে তোমার কোনো কিছু একটা হয়েছে। যে আকাশ সব সময় হাসি খুশি থাকতো, সে আকাশের মুখে আজকে গম্ভীর মুখ দেখা যাচ্ছে। এটার কারণটা আমি জানতে চাই, তবে আমি এখান থেকে যাব। তারপর আকাশ মন্ত্রীর সব কথা এক এক করে খুলে বলতে থাকে। সবটা শুনে রানী বলে ওঠে, চলো আমরা এখান থেকে চলে যাই। মন্ত্রী ভালো লোক না, মন্ত্রী খারাপ। সে দেশের ক্ষতি চায়, নিজের স্বার্থের জন্য হয়তো তোমাকে মেরে ফেলতে পারে। তাই চলো আমরা এখান থেকে চলে যাই। আমিও তো ক্যারাটে, কুম্ফু, মারপিট সব শিখেছি। আমিও তো তোমার মতো একজন গ্যাংস্টার হয়ে উঠেছি। আমরা নিজেদের বিপদ মোকাবেলা করতে পারবো, কিন্তু শান্তিতে বাঁচতে গেলে এসব তো ছাড়তে হবে। চলো আমরা শহরের বাইরে যাই। তুমি তো লেখাপড়া কমপ্লিট করেছো, একটা ভালো জব করবে, বাইরে শান্তিতে থাকবো। সেটা হয় না রানী। আমি আমার শহর আর আমার দেশকে বিপদে ফেলে পালিয়ে যাব অন্য শহরে? প্রয়োজনে জীবন দেব, তবুও যাব না। ঠিক আছে, তুমি চাইলে আমিও থাকতে পারি। আমিও তোমার হাত কখনো ছাড়বো না। তোমার সঙ্গে আমিও জীবন দিব। যদি মরতে হয় দুজনেই শহরেই মরবো। তারপর তারা সেখানে থাকতে শুরু করে। অন্যদিকে মন্ত্রী বেশ চিন্তায় পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। মন্ত্রী বলে ওঠে, আমি জানি আকাশ, তুমি আমার কথা রাজি হবে না, কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। আমার স্বার্থের জন্য তোমাকে মরতে হবে। তোমাকে আমি তোমার আপনজনদের হাতে মারবো। তৈরি থেকো আকাশ, আমার কথার অবাধ্য মানে মৃত্যু। মন্ত্রী নিজের রুমে বসে আছে, ভাবতে থাকে কি করে কি করবে। এমন সময় মন্ত্রী পকেট থেকে ফোনটা বের করে কল করে শুভর নাম্বারে, আর বলে ওঠে, হ্যালো, শুভ বলছো নাকি? হ্যাঁ, আমি শুভ বলছি। আপনি কে বলছেন? আমি শহরের মন্ত্রী বলছি। তুমি এক কাজ করো, মানিক মুক্তা, তুমি রাজু রাকিবকে নিয়ে আমার অফিসে চলে আসো, দরকার আছে। আর হ্যাঁ, এই বিষয়টা যেন আকাশ কোনোভাবেই জানতে না পারে। ওকে, ঠিক আছে, চলে আসবো আমরা সময় মতো। আকাশ সেদিন কাজের জন্য রানীকে নিয়ে শহরের বাইরে গিয়েছিল, জরুরি একটা কাজের জন্য। এই সুযোগে মন্ত্রী তাদের বেশ কয়েকজন ডেকে নিজের অফিসে নিয়ে যায়। অফিসে ঢুকে শুভ বলে ওঠে, জি স্যার, বলেন আমাদের কেন ডেকেছেন এখানে? শুভ, জীবনে বড় হতে চাইলে আমার কথা মতো চলতে হবে। তোমাদের 5 জনের জন্য 25 কোটি টাকা রাখা আছে এই ব্যাগগুলোতে। এগুলো আজ থেকে তোমাদের বিনিময়ে তোমরা আমার কথা মতো চলবে। 25 কোটি টাকা? এতগুলো টাকা আমরা কি করব স্যার? আপনি কি করতে যাচ্ছেন? এতগুলো টাকা আমাদেরকে কেন দিচ্ছেন? আর কি কাজ করাবেন? দেখুন স্যার, আমরা জীবনে বড় হতে চাই, তবে খারাপ কাজ করে নয়, ভালোভাবে। দেখো, বেঁচে থাকতে তোমাদের কেউ কোনো কিছু করতে পারবে না, আমি তোমাদের কথা দিচ্ছি। আকাশ যতদিন বেঁচে আছে ততদিন তোমরা বড় কিছু হতে পারবে না। তাই আকাশকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। ভার্সিটির সভাপতি, সেক্রেটারি, ভিপি তোমাদের 3 জনকে বানাবো, আর আমার ডান হাত এবং বাম হাত বানাবো মানিক আর মুক্তকে। তোমাদের পাওয়ার চলবে সব জায়গায়, তোমরা চাইলে যা ইচ্ছে তাই করতে পারো। আমার কথা ভেবে দেখো, এরকম সুযোগ কিন্তু তোমাদের কেউ দেবে না। মন্ত্রীর কথা শুনে তার লোভে পড়ে যায়। আমতা আমতা করতে থাকে, কি করবে বুঝতে পারে না। কেননা তারা এই প্রথম 5 কোটি টাকা চোখে দেখেছে। আকাশ থাকতে তারা কোনোদিন এত টাকার মালিক হতে পারেনি, মালিক হতে পারবে না। এমন সময় শুভ বলে ওঠে, আমি রাজি আছি স্যার। আপনার সাথে সঙ্গ দিতে কি করতে হবে বলেন? শুভ যেহেতু আপনার সাথে সঙ্গ দিচ্ছে, তাহলে আমিও আপনার সাথে সঙ্গ দিচ্ছি। ওরা দুজন যেহেতু আপনার সাথে সঙ্গ দিচ্ছে, তাহলে আমিও আপনার সাথে সঙ্গ দেব। ঠিক আছে, তাহলে আমার কথা শোনো। শুভ, তুমি ভার্সিটির সভাপতি। রাজু, তুমি ভার্সিটির ভিপি। আর রাকিব, তুমি ভার্সিটির সেক্রেটারি। মানিক আর মুক্তা আমার ডান হাত এবং বাম হাত। সকল রকম অপরাধ তারা করবে, সকল রকম টাকা তারা হ্যান্ডেল করবে। বিনিময়ে এখন শুধু আকাশকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তারপর তারা প্ল্যান করতে থাকে আকাশকে কিভাবে সরিয়ে দেবে, কিন্তু তারা কোনোভাবেই সুযোগ পাচ্ছে না। একদিন তারা প্রোগ্রাম করে আকাশকে শহরের বাইরে পাঠিয়ে দেয়। শহরের ভেতরে একাই থাকে রানী। এমন সময় মানিক এসে বলে ওঠে, ভাবি দ্রুত চলো,
কেউ বা কারা আকাশ ভাইকে মেরে জঙ্গলে ফেলে রেখেছে। তুমি দেখলে দ্রুত চলো, লাশ প্রায় পচতে শুরু করেছে। না, এটা হতে পারে না। এটা কোনো দিন সম্ভব নয়। আমার আকাশ মরতে পারে না। তুমি মিথ্যে বলছো, মিথ্যে। তারপর তারা আর কোনো কথা বলে না, বেরিয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে। সেখানে আগে থেকে উপস্থিত ছিল তারা সবে। রানী সেখানে গিয়ে দেখতে পায় আকাশ নেই, পুরো মাঠ ফাঁকা। রানীকে চারিদিক দিয়ে ঘিরে ধরে তারা সবাই। রানী বলে ওঠে, এ কি, তোমরা আমাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছো কেন? আকাশ কোথায়? তোমরা আকাশকে কোথায় রেখেছো? কি হলো বলো, বলো। আকাশ আমার কথার অবাধ্য হয়েছিল, বুঝলি রানী? এখন তোকে মারবো, তারপর তোর আকাশকে মারবো, তারপরে বাংলাদেশের রাজত্ব করব আমি। তোমরা এটা আমাদের সাথে করতে পারো না। আকাশ আকাশ তোমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। এরপর রানীকে তারা খুব নৃশংসভাবে হত্যা করে, মারার চেষ্টা করে, অনেক আঘাত করে। শরীরে ক্ষত বিক্ষত শরীর আঘাত করে ফেলে চলে যায়। জঙ্গলে আকাশ রানীকে খুঁজে পায় না। সারা শহর তোলপাড় লাগিয়ে দিয়েছে। এমন সময় সে সাইবার সিকিউরিটি হেল্প নিয়ে জঙ্গলের ভেতর রানীকে রক্তাক্ত শরীর নিয়ে খুঁজে পায়। আকাশ চালাকি করে কাউকে কোনো কিছু না জানিয়ে একটা হসপিটালের ভেতরে রাখে। তারপর আকাশ চলে যায় মন্ত্রীর অফিসে। সেখানে গিয়ে বলে ওঠে, স্যার, আমার ভালোবাসার মানুষ রানীকে কেউ বা কারা যেন হত্যা করেছে, এর বিচার আমি চাই। হ্যাঁ, অবশ্যই বিচার পাবে, তবে এখন না, তুমি মরার পরে। মানে? এরপর তারা এক করে সবাই বের হয়ে আসে, চারিদিক দিয়ে ঘিরে ধরে আকাশকে। আকাশের কাছে কোনো অস্ত্র নেই, সবার হাতে চাকু, ব্লেড, বন্দুক। আকাশ এটা দেখে বলে ওঠে, এটা তোমরা কি করছো? তোকে বলেছিলাম না যে তোর আপনজনদের হাতে তোকে মারবো, আজকে সবাই তোকে মারবে। কথাটা বলতে দেই, কিন্তু আকাশের পেটের মধ্যে ছুরি, গুলি, ব্লেড দিয়ে আঘাত করতে কেউ ছায়নি। ক্ষত বিক্ষত করে ফেলে আকাশের শরীরটা। হঠাৎ আক্রমণে আকাশ কোনো কিছু করতে পারে না। আকাশের নিথর দেহটা সেদিন রাতে সেই জঙ্গলের ভেতর গোরস্থানের মাঝে পুঁতে দিয়ে আসে। তারপর সেই দিন সেই রাতের মন্ত্রী পেয়ে মায়া আকাশকে কবর থেকে তুলে সুস্থ করে। এটাই ছিল অতীত। তারা তিনজন মিলে চলে আসে একটা নাইট ক্লাবের সামনে। নাইট ক্লাব থেকে বের হচ্ছে মানিক। হঠাৎ করে মানিকের মুখে কাপড় ঢুকিয়ে অজ্ঞান করে গাড়িতে তোলে। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে মানিককে। মানিকের সামনে উপস্থিত আছে তারা তিনজন। রানী বলে ওঠে, কুত্তার বাচ্চা, সেদিন তুই আমাকে মিথ্যে বলে সেখানে নিয়ে গিয়েছিলি। তোরা আমাকে সেদিন মেরে ফেলেছিলি, আমার উপরে অত্যাচার করেছিলি না? কথাটা বলে রানী মানিকের পুরুষত্ব কেটে ফেলে। তারপর সেখানে লবণ ঢেলে দেয়। মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে কেটে ফেলে, কানগুলো কেটে ফেলে, আর বলে ওঠে, তোর মৃত্যু দেখে আজকে আজরাইলও কাঁদবে। কথাটা বলে তার দুই হাত কেটে ফেলে। তারপর একটা ইঞ্জেকশনের সিরিজ নিয়ে চোখের মধ্যে একের পর এক আঘাত করতে থাকে। চোখগুলোর জায়গা থেকে বেরিয়ে আসে। বিলেট দিয়ে একের পর এক শরীরটাকে টান দিতে থাকে। ক্ষত বিক্ষত করে ফেলেছে পুরো শরীরটা। এরপর একটা লবণের ড্রামের উপরে ফেলে দেয় মানিককে। এরপর মানিকের শরীরের উপর চুন ঢেলে দেয়। তারপর সেটাকে প্যাকেট করে পাঠিয়ে দেয় মন্ত্রীর উদ্দেশ্যে। মন্ত্রীর পোশাক গুন্ডা বক্সটাকে নিয়ে আসে আর বলে ওঠে, স্যার, বাড়ির বাইরে এটা কেউ রেখে গিয়েছিল, আপনার জন্য নিয়ে আসলাম। ওকে, তুই চলে যা, আমি দেখছি। এরপর গুন্ডাটা চলে যায়। মন্ত্রী প্যাকেটটা খুলে চমকে যায়। কলিজার পানি শুকিয়ে যায় ভয়ে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। চোখগুলো যেন চোখের জায়গা থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। মন্ত্রী চমকে যায়, ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। নিচের দিকে তাকিয়ে দেখতে পায় তার প্যান্ট ভিজে গেছে, তার মানে হিসু করে দিয়েছে। মন্ত্রী ভয়ে কাউকে কিছু বলতে পারে না। গুন্ডাটাকে ডাক দেয়। তারপর গুন্ডাটা এসে সেও চমকে যায় এরকম ভয়ঙ্কর মৃত্যু দেখে। এরপর গুন্ডাটা আর মন্ত্রী মিলে তার বাড়ির বাগানে পুঁতে ফেলে মানিকের লাশটাকে। কেউ কোনো কিছু জানে না। পরের দিন সকালে ভার্সিটিতে হাজার হাজার ছাত্রছাত্রী এসেছে। এমন সময় কলেজের ভিতর দিয়ে রক্তাক্ত শরীর নিয়ে দৌড়াতে দৌড়াতে মুক্তা প্রবেশ করে। মুক্তার রক্তাক্ত শরীর দেখে সবাই চমকে যায়। সারা শরীরে ক্ষত বিক্ষত রক্তের চিহ্ন আর সেলাই করা শরীরটা। হ্যাঁ, তাকে রাতের আধারে বাড়ি থেকে তুলে এনেছিল তারা তিনজন মিলে। তারপর শরীরটাকে কেটে আকাশের রানী মিলের শরীরের ভেতর লবণ, চুল, গোলমরিচ, মরিচের লঙ্কা, পেঁয়াজ, তেল, আরও বেশ কিছু ইউরিয়া, পটাশ,
ফসফেট ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেয়। সুইটা জ্বলতে শুরু করে, ছটফট করতে থাকে। দুইটা হাত কেটে ফেলে যাতে নিজের হাত দিয়ে সুইটাকে চুলকাতে না পারে। ভীষণ অত্যাচার করে সারা রাত বেল্টের বাড়ি মেরেছে শরীরের ভেতর। পেট কেটে একটা 1 মাইক্রোসিপির বোম রাখা আছে। তারপর সকালে ভার্সিটি গেটের সামনে মুক্তাকে ফেলে চলে যায়। মুক্তা রক্তাক্ত সৈন্যে গুটি গুটি পায়ে ভার্সিটির মাঠে উপস্থিত হয়। মুক্তার এমন অবস্থা দেখে সবাই দৌড়ে আসে। মুক্তা সবাইকে চোখে ইশারা দিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারে না। মুক্তা বলে ওঠে, ভাই তোমরা আমার কাছে এসো না, আমার শরীরে বোম আছে। আকাশ আর রানী এখনো বেঁচে আছে। ও তোমাদেরকে মেরে ফেলবে, বাঁচতে কাউকে দেবে না। বাঁচতে চাইলে সব ছেড়ে পালিয়ে যাও। মুক্তার দিকে দৌড়ে এসে সবাই মিলে মুক্তার বলা শেষ কথাটা বলতে না বলতেই বুম করে ব্লাস্ট হয়ে ফেটে যায়। পুরো মাঠ জুড়ে মুক্তার শরীরের টুকরোগুলো পড়ে থাকে। ক্ষত বিক্ষত দেহটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাই ভয়ে পিছিয়ে যেতে থাকে। ভার্সিটিতে হাঙ্গামা তৈরি হয়। দৌড়াদৌড়ি শুরু হয়েছে। ভয়ে তাদের 3 জনের গলা শুকিয়ে এসেছে। ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। এমন সময় ভার্সিটির মাঠে বক্সের সাউন্ড থেকে ভেসে আসে, এবার মরার জন্য তৈরি হও শুভ। নতুন করে তৈরি হয়ে এসেছি আমি, আকাশ। আর আমি রানী, তোদের রক্ত চুষে খাওয়ার জন্য আবারও মৃত্যুর দরজা থেকে বেঁচে ফিরেছি, শুধুমাত্র তোদেরকে শাস্তি দেব বলে। পাতাল থেকে হলেও তোদেরকে বের করে রাস্তার কুকুরদের মতো অত্যাচার করে মারবো। কেবল তো খেলা শুরু করেছি। ভার্সিটির মাঠে খেলা শেষ হতে আরও অনেক দেরি আছে। মরার জন্য তৈরি হয়, এক এক করে তোদের রক্ত দিয়ে খেলবো হোলি। এই বলে কলেজের ভেতর থেকে আসা আওয়াজটা বন্ধ হয়ে যায়। এই কথা শুনে রাজু, শুভ, রাকিব ভয়ে চমকে ওঠে। ভার্সিটি থেকে তারা ভয়ে পেরিয়ে যায়, সোজা গিয়ে মন্ত্রী অফিসে যায়। আর সেখানে গিয়ে বলে ওঠে, ভাই আকাশ এখনও মরে নাই, রানীও বেঁচে আছে। আজকে তারা মুক্তাকে মেরে ফেলেছে। মুক্তার ক্ষতবিক্ষত শরীরটা দেখে কান্না আসছিল। তাকে বম দিয়ে ক্ষতবিক্ষত করে ভার্সিটির মাঠে ফেলে রেখেছি। ওই আকাশ আর রানী। আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না। আমাদের বাঁচাও তুমি। আরে চুপ বেটা, বোকার দল। আমি নিজেই মরতে চলেছি, তোমাদেরকে বাঁচাবো কি করে? চাচা আপন জীবন বাঁচান। আমি ভাবতে পারছি না যে তারা কিভাবে ফিরে এসেছে, কারণ তারা মানিককেও মেরে ফেলেছে। মানিকের ক্ষতবিক্ষত দেহটা দেখে আমার গলা শুকিয়ে গেছে। বাগান বাড়িতে তার লাশটাকে পুঁতে রেখেছি। এরপর এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে মন্ত্রী, সুমন, শুভ, রাজু, রাকিবকে। তার এরকম ভয়ঙ্কর মৃত্যু অত্যাচারের কথা শুনে তাদের ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। গলা শুকিয়ে গেছে, শরীর থেকে বেদরমভাবে ঘাম ঝরতে শুরু করেছে। ভয়ে তারা কথা বলতে পারে না। রাজু বলে ওঠে, আকাশ ভাই একবার মরতে মরতে যেহেতু বেঁচে ফিরেছে, তার মানে সে আগের থেকে 2 গুণ হিংস্র হয়ে হায়না বেঁচে এবারে এন্ট্রি নিয়েছে আমাদের মাঝে। রাজু একদম ঠিক বলেছিল। আজকে যদি রাজুর কথাটা শুনতাম তাহলে আমাদের এভাবে মরতে হতো না। আকাশ বেঁচে ফিরেছে মানে মৃত্যু আমাদের নিশ্চিত। আর যদি রাজুর কথাটাকে শুনতাম তাহলে মরতে হতো না। মন্ত্রী সাহেব, আপনি কিছু একটা করেন। আপনার সাথে হাত মিলিয়ে তো আজকে আমাদের জীবনটা মরতে বসেছে। আপনি যদি আমাদের না বাঁচান তাহলে বাঁচাবে কে? আমি দেখছি কি করা যায়। আমার তো নিজেরই ভয় করছে মানিকের লাশটা দেখে। আমার বাইরে বের হতে ভয় লাগে। চারিদিকে আমি হাজার হাজার সিকিউরিটি দিয়েছি। তোরা আজ থেকে নিজেদের বাড়ি থেকে নড়বি না, নিজেদেরকে ঘর বন্ধ করে রাখবি, তাহলে তোরা বেঁচে যেতে পারিস। আমি এখনই গিয়ে আমার বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দেব, ঘর থেকে বের হব না। আমিও গেলাম, আমিও বের হব না। মন্ত্রী সাহেব, আপনি খোঁজ খবর নেন আপনার লোকদের মাধ্যমে। আসলে আকাশ আর রানী বেঁচে আছে নাকি কেউ আমাদের ভয় দেখাচ্ছে? তারপর তারা 3 জনের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত 9টা বাজে। এমন সময় শুভর বাড়ির দরজা ভেঙে ভিতর 3 জন আগন্তুক প্রবেশ করে। শুভ দরজা ভাঙার শব্দ শুনতে পেয়ে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। শুভর গলা শুকিয়ে যায়। কাঁদবে নাকি চিৎকার করবে বুঝতে পারে না। নিজের মুখটাকে চেপে ধরে। 3 জন আগন্তুককে দেখে ভয়ে তার গলা শুকিয়ে গেছে। শুভ বুঝতে পারে না তৃতীয় ব্যক্তিকে। এমন সময় আকাশ উল্টো হয়ে পিছনে ঘুরে খাটের ভেতর থেকে একটানে বের করে শুভকে এরপর চেয়ারে পেতে ফেলে। হাসতে হাসতে আকাশ বলে ওঠে, কিরে, মরার ভয় লুকিয়ে আছিস খাটের নিচে? তুই ভাবলি কি করে আমার হাত থেকে বেঁচে যাবে? আকাশ, এই শুয়োরের বাচ্চাটাকে
আমি শাস্তি দিব। এই কুত্তার বাচ্চাটার জন্য আমাদের এতগুলো দিন, এতগুলো স্বপ্ন, এতগুলো ভালোবাসা বেঁচে থাকা সত্ত্বেও এতগুলো দিন কষ্ট পেতে হয়েছে। আজকে একে এতটাই মৃত্যু দেব যে এর মৃত্যু দেখে পশু পাখিগুলোও কান্না করবে। কথাটা বলে একটা ড্রিল মেশিন দিয়ে তার হাঁটুর মধ্যে ফুটো তৈরি করে তারপর সেখানে একটা গরম রড ঢুকিয়ে দেয়, তারপর তা পেঁচিয়ে দেয়। এরপর পায়ের মধ্যে ফুটো করে তারপর ফ্লোরটা কানা করে তারপর সেখানে পায়ের নিচ দিয়ে ফ্লোরে একটা রড গেঁথে দেয়। এভাবে 2 পা রড দিয়ে গেঁথে দেয়। অন্যদিকে মায়া এটা ভিডিও করতে থাকে। শুভ চিৎকার করছে, কিন্তু তার চিৎকার যেন তার ভেতরে যায় না। শুভ এরকম অত্যাচার আর সহ্য করতে পারে না। এরপর একটা গাছ কাটার করাত বের করে তার পেটের মাঝ বরাবর রাখে। এরপর গাছ যেভাবে কাটা হয় ঠিক সেভাবে শরীরটাকে কেটে 2 খণ্ড করে ফেলে। আকাশের রানী শরীরটাকে কয়েক টুকরো করে প্যাকেট করে পাঠিয়ে দেয় মন্ত্রী রাজু রাকিবের বাড়িতে, সাথে সেই 3টা ভিডিও। তার 3 জনের এই দৃশ্য দেখে 3 জনের প্যান্ট নষ্ট করে ফেলে। পরের দিন সকালে পরপর বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে রাজুর বাড়িতে। রাজু এটা দেখে পেছনে গেট দিয়ে পালাতে নিলে 3 জন আগন্তুক বেশ কয়েকটা গুলি করে রাজুর গুলি খেয়ে সেখানেই পড়ে যায়। তারপর তাকে একটা গাছের সাথে বেঁধে রাখে। রাজু এটা দেখে বলে ওঠে, আকাশ ভাই, আমাদের মেরো না, আমার কোনো দোষ নেই। আমি তোমার সাথে এটা করতে চাইনি, ওরা আমাকে বাধ্য করেছিল, আমি লোভে পড়ে এমন করেছি। রাজুর মুখে একটা কাপড় ঢুকিয়ে দেয় আকাশ, বলে ওঠে, তোরা চাইলে তোদেরকে আমি আমার কলেজাটা বের করে দিতে পারতাম। তোরা বেইমানি করলে আমি সব সহ্য করতে পারি, কিন্তু বেইমানি না। কথাটা বলে তার পেটের ভেতর ছুরিটা ঢুকিয়ে দেয়। পেট কেটে গড় গড় করে রক্ত বের হতে থাকে। এরপর হাত দিয়ে তার চোখ দুটো উপড়ে ফেলে আর কান 2 ঠোঁট কেটে ফেলে। তারপর তার মুখের ভেতর একটা লোহার চিরুনি ঢুকিয়ে জিহ্বাটাকে বের করে এনে চিরে ফেলে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে রাজু। এরপর রাজুর বিভিন্ন স্তন কেটে ফেলে, টুকরো টুকরো করে ফেলে গাছ কাটা মেশিন দিয়ে তার শরীরটাকে। তারপর প্যাকেট করে পাঠিয়ে দেয় ভিডিও সহ মন্ত্রী আর রাকিবের বাড়িতে। রাকিব আর মন্ত্রী এটা দেখে তাদের কলিজা শুকিয়ে গেছে। মন্ত্রী ভেবে নিয়েছে আজ রাতে সে দেশ ছেড়ে পালাবে। অন্যদিকে রাকিব ভেবেছে শহর থেকে আজকে সে পালিয়ে যাবে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেল 5টায় ড্রয়িং রুমে বসে টিভি দেখছে রাকিব। এমন সময় রাকিবের ঘরের দরজা ভেঙে কেউ একজন ভেতরে প্রবেশ করে। এটা দেখে রাকিব সোফার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আকাশ এটা দেখে মুচকি হেসে বলে ওঠে, সোফার পেছন থেকে বের হয়ে আসবি নাকি আমি নিজে থেকে যাব? ভাই আমাকে মেরো না, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। আমি বেইমানি করতে চাইনি, কিন্তু লোভে পড়ে বেইমানি করেছি। আমাকে মেরো না, আমাকে আরেকটা সুযোগ দাও। সেদিন তুই আমাকে ছুরি দিয়ে আঘাত করেছিলি না? আমাকে ক্ষত বিক্ষত করে ফেলেছিলিস তুই, তাই না? তোদের ষড়যন্ত্রে আমি সেদিন মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছিলাম। তোরা ভেবে নিয়েছিলি আমরা মরে গেছি। আজকে তোকে এতটাই মৃত্যু দিব যে তোর মৃত্যু দেখে এই বিল্ডিংটাও চিৎকার করবে। কথাটা বলে তাকে খাটের সাথে বেঁধে ফেলে। এরপর রানী একটা ড্রিল মেশিনে তার সারা শরীরে কানা করতে থাকে। প্রায় কয়েক হাজার ফুটো তৈরি করে তার শরীরটাকে, এমনকি তার পুরুষত্বের মধ্যে ড্রিল মেশিনটা চালিয়ে দেয়। লজ্জার স্থানটা কেটে পড়ে যায় ফ্লোরে। ধীরে ধীরে মৃত্যুর দুয়ারে ঢুলে পড়ে রাকিব। ক্ষত বিক্ষত শরীরটা সেখানে পড়ে থাকে। এরপর সে শরীরটাকে পুকুরে ফেলে দেয়, যেখানে কুমির বাস করে। এভাবে দেখতে দেখতে রাত 9টা বাজে। মন্ত্রী বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় মন্ত্রীর সাথে তাদের দেখা হয়। মন্ত্রী তাদেরকে দেখে পালাতে গেলে রানী তার এক পা কেটে ফেলে। মন্ত্রী সেখানেই পড়ে যায়। তারপর মন্ত্রীকে তার বাড়ির ড্রয়িং রুমে বেঁধে ফেলে। মন্ত্রী বলে ওঠে, মায়া, তুমি আমার সাথে বেইমানি করলে, তুমি এটা আমার সাথে করতে পারলে? তুই যদি আমার সাথে বেইমানি করতে পারিস তাহলে ও কেন পারবে না? তুই মৃত্যুর জন্য তৈরি হ। তোর মৃত্যু আজকে অবধারিত আমার হাতে। এই বলে তাকে একটা মবেলের ড্রামে ফেলে দেয়। তারপর তাকে মবেল চুবিয়ে চুবিয়ে খাওয়াতে থাকে। এরপর মাথাটা নাড়িয়া করে দেয়। তারপর মাথায় মবেল ঘষতে ঘষতে মাথার চামড়া উপড়ে ফেলেছে। তারপর একটা ড্রিল মেশিন দিয়ে মাথার ভেতরে চালিয়ে দেয়। মাথাটাকে ক্ষত বিক্ষত করে ফেলে। তারপর তার জিহ্বা, ঠোঁট, মুখ
চোখ সব কিছু কেটে ফেলে শরীরটাকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত শরীরটাকে একটা কাঠ ফাড়াই করা মেশিনে নিয়ে গিয়ে শরীরটাকে কয়েকশো পিস করে ফেলে। তারপর সেগুলো পলিথিন করে রাস্তার কুকুরদের খাইয়ে দেয়। পরের দিন সাংবাদিকদের ডাকতে তারা। আকাশ বলে ওঠে, আমরা বেঁচে আছি, আমরা মরিনি। আমাদেরকে মারার চেষ্টা করেছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথায় আছে না, আজ থেকে ভার্সিটি আমরাই সব কিছু। এরপর এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে। আইন তাদের কোনো কিছুই করতে পারে না, কেননা তারা অপরাধীদের শাস্তি দিয়েছে, কোনো নির্দোষ মানুষকে নয়। তাই আইন তাদেরকে কোনো শাস্তি না দিয়ে আবার তাদের সম্মান ফিরিয়ে দেয়, তাদেরকে তাদের পাওয়ার ফিরিয়ে দেয় তাদেরকে। এরপর সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে। আজ আবার নতুন করে এই জ্যোৎস্নার আলোতে চাঁদের উপরে খোলামেলা আকাশের নিচে চাঁদ আর হাজার হাজার তারাকে সাক্ষী রেখে বাসর রাত উদযাপন করতে থাকে। কেননা আকাশ কথা দিয়েছিল রানীকে যে সে একটা 11 জন খেলোয়াড়ের টিম বানিয়ে দেবে রানীকে। তাই ফুটবল খেলার একটা টিম বানানোর মিশনে লেগে পড়ে আকাশ আর রানী। আমরা দোয়া করি আকাশের রানী যেন এই মিশনে সাকসেস হয় এবং তাদের ফুটবল খেলার একটা টিম বানাতে পারে এই রাতে। গল্পটাকে এখানে শেষ করে দিলাম। কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না।